সবাইকে আমাদের এলএসসি বাংলা চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আরেকটি পাবলিক টক নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের এই পাবলিক টকে আমাদের সাথে কথা বলছেন ইমরান চৌধুরী দীপ্ত, যিনি ইটালিতে পিএইচডি করছেন। এই পার্টিকুলার পাবলিক টকে ইমরান চৌধুরী দীপ্ত তিনি তুলে ধরবেন তার পিএইচডির যে স্কলারশিপ পাওয়ার যে জার্নিটা, সেই জার্নিটা, এবং একই সাথে সেখানে তার যে স্ট্রাগল ছিল এবং এই স্কলারশিপ সিকিউর করার ক্ষেত্রে তিনি যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছেন এবং সেই চ্যালেঞ্জগুলোকে তিনি কিভাবে ওভারকাম করেছেন সে বিষয় নিয়ে আজকের টকে ইমরান চৌধুরী দীপ্ত কথা বলবে। আমি আর দেরি করব না, ইমরান চৌধুরী দীপ্ত, আপনাকে আমি ফ্লোর দিচ্ছি আজকের এই প্রেজেন্টেশনের জন্য, পাবলিক টকের জন্য। ধন্যবাদ নিয়াজ ভাইয়া। তো আজকে আমাদের টকের সেশন সিকিউরিং ইয়োর ফান্ডিং ফ্রম স্ট্রাগলস টু সাকসেস। তো বেশি দেরি না করে শুরু করা যাক। তো আমি বর্তমানে ম্যারি স্ক্লডস্কা কুরি রিসার্চ ফেলোশিপের ফান্ডিং নিয়ে পিএইচডি করতেছি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পলিটেকনিকো ডি তুরিনো ইউনিভার্সিটি, ইটালির তুরিনে। তো শুরুতেই আমি বলতে চাই আজকের সেশনের আউটলাইনটা। তো প্রথমে একটু আমি আমার সম্পর্কে বলতে চাই, আমার এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্সেস, রিসার্চ ব্যাকগ্রাউন্ড, আমার হবিজ গুলো কি, এবং ফাইনালি আমার একাডেমিক অ্যাকমপ্লিশমেন্টস গুলো। দেন আমি আপনাদের সাথে সংক্ষেপে আমার কিছু পার্সোনাল স্ট্রাগলস গুলো শেয়ার করব। দেন হচ্ছে আমি আমার এমএসসি স্কলারশিপ স্ট্র্যাটেজি ইউকে তে কিভাবে সেটা ছিল এবং ওটার ডিফিকাল্টিজ গুলো কি ছিল সেটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। দেন হচ্ছে আমি আপনাদেরকে বলবো কেন আমি পিএইচডি ইউরোপ অথবা ইউকে তে বেছে নিলাম, অন্য কোনো দেশে কেন না। দেন আমি ডিসক্রাইব করব আমার পিএইচডি সম্পর্কে, আমার রিসার্চ টপিক গুলো কি, তারপরে হচ্ছে ফান্ডিং সোর্সেস, প্লেসমেন্টস এন্ড হোয়াট নট। দেন হচ্ছে আমি আপনাদেরকে ডিসকাস করব কিভাবে আপনারা পিএইচডির জন্য প্রিপারেশন নিবেন, কারণ এই প্রসেসটা একটা লং টার্ম প্রসেস এবং আপনাদের যদি একটা প্রপার প্ল্যান থাকে তাহলে শুধু ওই প্ল্যান মোতাবেক আগালে আপনারা সাকসেসফুল হতে পারবেন। দেন হচ্ছে ইউরোপ এবং ইউকে তে পিএইচডির জন্য আপনাদের জেনারেল রিকোয়ারমেন্টস গুলো আমাদের কি কি মিট করতে হবে এবং কিভাবে আমরা সেটা মিট করতে পারি সেটা নিয়ে আমি একটু ডিসকাস করব। দেন হচ্ছে পিএইচডি সার্চ স্ট্র্যাটেজিস, যেটা আমি ব্যক্তিগতভাবে যেই স্ট্র্যাটেজি গুলো ইউজ করেছি এবং এরপরে এর চ্যালেঞ্জেস গুলা কি ছিল এবং কিভাবে মোকাবেলা করতে হয় সেগুলো নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে আমি টিপস এবং অ্যাডভাইস সেকশনে কিভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা হয় সেটা নিয়ে আলোচনা করব। এন্ড ফাইনালি আমি আপনাদের কোয়েশ্চেন্স নিব এবং যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দেওয়ার জন্য। তো প্রথমে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলি। বর্তমানে আমি আগেই বললাম পিএইচডি ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং এ নভেম্বর মাস থেকে বর্তমান সময়ে আমি অধ্যয়নরত আছি। সেটা হচ্ছে পলিটেকনিকো ডি তুরিনো ইউনিভার্সিটি, ইটালির তুরিন শহরে। তো তার আগে আমি এমএসসি ডেটা সায়েন্স উইথ প্লেসমেন্ট ইউকের ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে খুবই রিসেন্টলি সেপ্টেম্বর 2023-তে কমপ্লিট করে এসেছি এবং আমার গ্রেড ছিল ডিস্টিংশন। এবং তার আগে আমি বিএসসি অনার্স ইন ইনফরমেশন টেকনোলজি, যেটা 1 ইয়ার কোর্স ছিল ইউনিভার্সিটি অফ ডার্বিতে বাংলাদেশে থাকা অবস্থায় একটা ইনস্টিটিউশন থেকে লেভেল 6, যেটা লাস্ট ইয়ার ডিস্টেন্স লার্নিং এর থ্রুতে কমপ্লিট করি। সেখানে আমার ফাইনাল রেজাল্ট ছিল ফার্স্ট ক্লাস। এবং তার আগে আমি হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন কম্পিউটিং অ্যান্ড সিস্টেমস ডেভেলপমেন্ট ডিএসি ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টার থেকে কমপ্লিট করে আসি, যেখানে আমার ফাইনাল গ্রেড ছিল ডিস্টিংশন। তো যারা হায়ার ন্যাশনাল ডিপ্লোমা সম্পর্কে তেমন আইডিয়া নেই, এই কোয়ালিফিকেশনটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে লেভেল 4 আর লেভেল 5 ইকুইভ্যালেন্ট কোর্স, যেটা ইউকের হায়ার এডুকেশন সিস্টেমে অর্থাৎ ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার কোর্সের সাথে ম্যাচ করে এরকম একটা সমমানের কোয়ালিফিকেশন বলা হয়, যেটা হচ্ছে ডিপ্লোমা কোর্স। এবং এরপরে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনারা পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে বা বাংলাদেশেও ক্রেডিট ট্রান্সফার করে আপনাদের ইউনিভার্সিটির লাস্ট ইয়ারটা কমপ্লিট করতে পারবেন। সো আমি লাস্ট ইয়ারটা বিএসসির থ্রুতেই ইউনিভার্সিটি অফ ডার্বিতে ইনফরমেশন টেকনোলজির উপর কমপ্লিট করি। তো আমার কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স সম্পর্কে যদি আমি বলি, তো বর্তমানে আমি একজন রিসার্চ ফেলো হিসাবে কাজ করতেছি পলিটেকনিকো ডি তোরিনোতে। তো এই এক্সপিরিয়েন্সের রোলস এন্ড রেসপন্সিবিলিটিস, কি কি টুলস আমি ইউজ করতেছি, এটা আমি একটু পরেই আপনাদের সাথে বিস্তর আলোচনা করব। তো তার আগে আমি বলতে চাই, যখন আমি ইউকে তে ছিলাম তখন আমি
ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আমার থিসিস চলাকালীন এমএসসি থিসিস, তখন আমি আমার প্রফেসর মইহুন ইয়াপের আন্ডারে এইচসিসি কম্পিউটিং ল্যাবে আমি একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে ছিলাম। সেখানে আমার রিসার্চের মূল টপিক ছিল একটা ইনোভেটিভ রিসার্চ স্ট্র্যাটেজি ডিভাইস করা, যেটা ইউজ করে আমরা একটা বেশ কয়েকটা ডেটা সেট জেনারেট করবো, ইমেজ ডেটা সেট, এবং সেই ডেটা সেট গুলো আমরা ডিপ লার্নিং মডেল, স্টেট অফ দি আর্ট ডিপ লার্নিং মডেল ট্রেন করে আমরা দেখব যে কোন ডেটা সেটটা আসলে আইডিয়াল ডেটা সেট হয় প্রিডিকশন করার জন্য। এবং মূল প্রিডিকশন যেটা করা হয় সেটা হচ্ছে ডায়াবেটিক ফুড আলসার্স। এবং এটার আরেকটা মজার বিষয় ছিল যে আমি একটা কমপ্লিটলি নিউ ডিপ লার্নিং মডেল ডিভাইস করি, যেটা হচ্ছে স্টেট অফ দি আর্ট মডেলকে বিট করার কথা হলো, সেটা হচ্ছে আমাদের মানে চ্যালেঞ্জটা দেখার জন্য জাস্ট ট্রাই করে দেখা আর কি। বাট মূলত ওটাই ছিল মানে মেইন রিসার্চ এইম আর কি, যে একটা ইনোভেটিভ ডেটা সেট আমরা জেনারেট করে মডেলগুলোর F1 স্কোর, অ্যাকিউরেসি এগুলো ইমপ্রুভ করতে পারি কিনা। তো আমার এমএসসি তে আবার একটা ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্ট ইয়ার অপশন ছিল, এবং আমি খুবই ভাগ্যবান যে সেখানে আমি এনএইচএস এ ম্যানচেস্টার ইউনিভার্সিটি এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টে আমি ডেটা সার্ভিসেস অ্যানালিস্ট হিসাবে 1 বছর কাজ করার একটা অভিজ্ঞতা পাই। তো সেখানে আমার মূল মুখ্য বিষয় ছিল স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এসকিউএল ইউজ করে ডেটা বিভিন্ন ডেটাবেস থেকে এক্সট্রাক্ট করা, দেন হচ্ছে বিভিন্ন বিআই টুল যেমন পাওয়ার বিআই, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলোকে ইউজ করে ডেটাটাকে একটা ডেটা ফ্লোতে কনভার্ট করে কিছু ভিজুয়াল রিপোর্ট তৈরি করা এবং সেগুলো স্টেক হোল্ডারদেরকে প্রেজেন্ট করা, যার থ্রুতে তারা তাদের বিজনেস ডিসিশন গুলো মেক করতে পারে। এবং গ্রাজুয়েশন শেষে আমি একজন লাইব্রেরি এক্সপিরিয়েন্স অ্যাসিস্ট্যান্ট হিসাবে ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতেই ছিলাম, যেখানে আমি টিচিং এন্ড রিসার্চ সাপোর্ট দিতাম স্টুডেন্টদেরকে। এবং এক্সটার্নালি আমি কিছু প্রজেক্ট করতাম, যেখানে আমি ডেটা কালেক্ট করতাম এবং পাইথন ইউজ করে ডেটা অ্যানালাইসিস করে সেখানেও আমি ভিজুয়াল রিপোর্ট ইউজ করতাম। তো তারপর চলে আসি আমি আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। তো আমি আমার রিসার্চ ইন্টারেস্ট মূলত মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং তাদের রিয়েল লাইফ ইউজ কেসেসে। তো খুবই রিসেন্টলি আমার যে পাবলিকেশন হয় সেটা হচ্ছে কোয়ান্টিফাইং দি ইফেক্ট অফ ইমেজ সিমিলারিটি অন ডায়াবেটিক ফুড আলসার ক্লাসিফিকেশন, ডায়াবেটিক ফুড আলসার গ্র্যান্ড চ্যালেঞ্জ ডিএফইউসি 2022 লেকচার নোটস ইন কম্পিউটার সায়েন্স। সো এইটা হচ্ছে আমার সেই এমএসসি থিসিসেরই একটি অংশ। আপনারা চাইলে দেখতে পারেন, ডিওই অ্যাক্সেস করে এটার সম্পর্কে জানতে পারেন। তার আগে আমি যখন আমার ব্যাচেলার্স থিসিস করতেছিলাম এবং ব্যাচেলার থিসিসের সময় আমি আমার থিসিসটাকেও পাবলিকেশনে রূপান্তরিত করার একটা প্রচেষ্টা ছিল আমার। তো আমার গ্রাজুয়েশন শেষ করার পর আমি মূলত 1 বছর আমার থিসিসটা নিয়ে এবং আরেকটা মডিউল নিয়ে, যেটা ছিল অ্যাডভান্সড অ্যানালিটিক্স, ওই 2টা মডিউলের যে প্রজেক্টগুলো আমি করছিলাম সেগুলাকে আমি আবার পাবলিকেশন করার একটা সুযোগ হয় আমার। তো এর মধ্যে আমার থিসিসটা হচ্ছে কম্প্যারিজন অফ ডিফারেন্ট মেশিন লার্নিং অ্যালগরিথমস ফর প্রেডিকশন অফ করোনারি আর্টারি ডিজিজ। তো এখানে মোটামুটি 3টা মেশিন লার্নিং মডেল আমি ট্রেন করি একটা ডেটা সেটের উপর করোনারি আর্টারি ডিজিজ প্রিডিক্ট করার জন্য, এবং এন্ড রেজাল্টটা দাঁড়ায় যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এবং দ্য ট্রেন মডেলস, সেটার অ্যাকিউরেসি স্কোরটা খুব ভালো থাকে এবং এটাই আইডিয়াল মডেল। আর আরেকটা পাবলিকেশন যেটা হয় আমার ব্যাচেলার্সে সেটা হচ্ছে প্রেডিকশন অফ অ্যাক্সিডেন্ট সিভিয়ারিটি ইউজিং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, আ কম্প্যারিজন অফ অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটিস বিটুইন পাইথন এন্ড আর। এখানে আমি একটা ইউকের গভর্নমেন্টের অ্যাক্সিডেন্ট সিভিয়ারিটি 2টা ডেটা সেট নিয়ে দুটাকে আমি মার্জ করে পাইথন এবং আর ইউজ করে ওই 2টার ক্যাপাবিলিটি কেমন হয়, অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি, এবং এই 2টা ল্যাঙ্গুয়েজ ইউজ করে অ্যাক্সিডেন্ট সিভিয়ারিটি কিরকম ভাবে প্রিডিক্ট করা যায় একটা ডিপ লার্নিং মডেল ইউজ করে, সেটাই আসলে বের করার চেষ্টা করছি। এবং এর রিসার্চ ফলাফল দাঁড়ায় যে পাইথন হ্যাড আ স্লাইট এজ ওভার আর। ওকে, তো এই গেল পড়ালেখা কাজের বিষয়। তো পড়ালেখার বাহিরেও অবশ্যই একটা কিছু থাকে মানুষের লাইফে। তো আমার হবিস গুলো একটু বলতে চাই। আমি একজন সাংঘাতিক ফুটবল ফ্যান এবং আমার ফেভারিট ফুটবল ক্লাব ম্যান ইউনাইটেড। আমি জানি আমাদের টিমের অবস্থা ভালো না, বাট দেখি কি অবস্থা হয়। তাদেরকে ফলো করতে আমার খুবই ভালো লাগে। তার পাশাপাশি আমি PS5 এ গেম খেলতে খুবই পছন্দ করি। রিসেন্টলি আমি গড অফ ওয়ার রাগনারক, তারপর হচ্ছে স্পাইডারম্যান 2 শেষ করি। আর আমি টুকটাক ট্রাভেলিং করতেও পছন্দ করি। রিসেন্টলি আমি ইটালি মুভ করলাম ইউকে থেকে। সো আমার মিলানে ঘোরার একটা
অপরচুনিটি ক্রিয়েট হয়। সো এই উইন্টার ব্রেকে আমি ডিসাইড করলাম যে একটু মিলানে ঘুরে আসা যাক। তো সেটার কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সো অন দ্য লেফট সেটা হচ্ছে দুওমো দি মিলানো, মাঝখানে নাফিকি ডিস্ট্রিক্ট, এবং অন দ্য রাইট সেটা হচ্ছে বস্কো ভার্টিকালে, সেটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল বস্কো ভার্টিকালে আর্টিফিশিয়াল একটা গার্ডেন বলা যায় আর কি, যেটা ভার্টিক্যাল কমপ্লিটলি, উইচ ওয়াজ রিয়েলি নাইস। সো এইবার আসা যাক আমার একাডেমিক অ্যাচিভমেন্টস গুলো সম্পর্কে যদি একটু বলি। তো আমার অনেকগুলো স্কলারশিপের মধ্যে বর্তমানে আমি এমএসসি রিসার্চ ফেলোশিপে আছি। সেটা তো একটু আগেই বললাম, একদম নভেম্বর থেকে, মানে খুব রিসেন্টলি এই ফেলোশিপটা স্টার্ট হয়েছে। তার আগে আমি আন্ডার মাস্টার্স করার সময় ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুইটা স্কলারশিপ আমি পাইছিলাম। তো এর মধ্যে একটা ছিল পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। সো এটা মূলত দেওয়া হয় তাদেরকে যারা হচ্ছে আন্ডার রেপ্রেজেন্টেড গ্রুপে বিলং করে, ফর এক্সাম্পল যারা ডিসেবল পার্সন বা যারা নিজেদেরকে ব্ল্যাক বা ওমেন হিসাবে আইডেন্টিফাই করে এবং তাদের কিছু এআই ফিল্ডে কন্ট্রিবিউট করার মতো কেপাবিলিটিস থাকে যাদের, তাদেরকে আসলে এই স্কলারশিপটা দেওয়া হয়। এবং এটার ওয়ার্থ হচ্ছে টোটাল £10,000, যেটা আপনার টিউশন ফিটা কাভার করবে। এবং আরো একটা মজার বিষয়, আমি ওই ইউনিভার্সিটির আরো একটা স্কলারশিপ তখন চলতেছিল, চ্যান্সেলার্স ইন্টারন্যাশনাল স্কলারশিপ, যেটা হচ্ছে 6 থেকে 8,000 পর্যন্ত পাউন্ড কাভার করতো। এটা হচ্ছে বেসিকলি আপনার একাডেমিক মেরিটস এর উপর বেসড করে দেওয়া হয়। তো আমি 8,000 এটাই পেয়েছিলাম এবং আমি দুইটা স্কলারশিপই পাই। পরে হচ্ছে চ্যান্সেলার্স ইন্টারন্যাশনাল স্কলারশিপটা আসলে ক্যান্সেল করে দেওয়া হয় এমএমইউর ল অনুযায়ী, এবং পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ ইন এআই অ্যান্ড ডেটা সায়েন্স এটাই আসলে পরে অ্যাওয়ার্ডেড করা হয়। তো আমি এই টকে আসলে টকের মূল বিষয়টা কিন্তু একটা ওয়ার্ড আছে দেখবেন, স্ট্রাগলস, দেন হচ্ছে সাকসেস। স্ট্রাগলস ছাড়া আপনারা আসলে কখনো সাকসেসের দেখা পাবেন না। তো আমি আমার ব্যক্তি জীবনে যদি একটা স্ট্রাগলের কথাই বলতে হয়, বেশ কিছু স্ট্রাগলই ছিল। এর মধ্যে প্রথম স্ট্রাগলের কথাটাই হচ্ছে আমি একজন শারীরিক প্রতিবন্ধী। তো এই ক্ষেত্রে আমাকে বাংলাদেশে স্টাডির ক্ষেত্রে বেশ ভালোই একটা আসলে হ্যাসেল বলবো পোহাতে হয়। আমি যখন ও লেভেল এ লেভেলস করি বাংলাদেশে, আমি আসলে তেমন কোনো গাইডেন্স পাইনি এই ডিসেবিলিটির জন্যই। তো যখন আমি আসলে ও লেভেল মোটামুটি ভালোই হয়, এ লেভেলসটা দিই কোনো হেল্প ছাড়াই। এ লেভেলস দেওয়ার পরে আমি, আমার 3টা সাবজেক্ট ছিল যেখানে আমি, মানে বলতে আজকে খুব ভালোই লাগে এই জিনিসগুলো, যে আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছিল, ফিজিক্স আমি ফেল করছিলাম, দেন হচ্ছে কেমিস্ট্রিতে ডি পাইছিলাম, আর ম্যাথে হচ্ছে ডি ছিল, 2 মার্কের জন্য মিস। তো এর জন্য যেটা হয় যে আমি তো আসলে বুয়েট ঢাকা ভার্সিটি মেডিকেল অ্যাডমিশন এগুলো তো দূরের কথা, স্বনামধন্য কোনো বড় প্রাইভেট ভার্সিটিতেও ভর্তি হওয়ার সুযোগ আসলে পাইনি এর জন্য। এবং অনেক কষ্ট করে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সত্ত্বেও এই ডিসেবিলিটির জন্যই কিন্তু আমি একটা সময় ড্রপ আউট হইতে হয় আমার সিএসসি থেকে। এবং এক সময় আমি মনে করি যে আমাকে দিয়ে আসলে কম্পিউটার সায়েন্স তো পড়া হবে না, কারণ আমি তো ডিসেবলড। বাট দেন হচ্ছে আমার ভিতরে একটা একটা চিন্তা, একটা চেতনা চলে আসে যে না, আমাকে আমাকে পারতে হবে এই ডিসেবিলিটি দিয়ে। দেন হচ্ছে আমার মাথায় আসে যে আমাকে একসময় পিএইচডি করতে হবে। ড্রপ আউট হইলো আমাকে ওই ওই পিএইচডির জন্য, এবং বাহিরের দেশে ফান্ডিং নিয়ে পিএইচডির জন্য কিন্তু সিএসসি ইজ আ ভেরি গুড সাবজেক্ট, এবং আমার এখানেই থাকতে হবে। সো বেসিকলি তারপর আমি বিএসসি ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টারের খোঁজ পাই, সেখানে তারা আমাকে অ্যাকসেপ্ট করে, এবং ওখান থেকে আসলে আমি 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 বলবো যে তাদের কাছে আমি আসলে চিরকৃতজ্ঞ, এবং এরপরে আমি এত কিছু করতে পারলাম আসলে তাদের জন্যই। তো বিএসসি তে পড়ার পর আমার আসলে ইচ্ছা ছিল দেশের বাইরে মাস্টার্সটা করতে হবে, কারণ যেহেতু আমি পিএইচডি করব, পিএইচডির জন্য মাস্টার্স থাকাটা একটা একটা মানে একটা প্লাস পয়েন্ট বলা যায়। যদিও ইউএসএ তে বা কানাডাতে আপনারা অনেকেই মাস্টার্স ছাড়াও পিএইচডির সুযোগ পাবেন, যেটা আমি পরে ডিসকাস করব যদি আপনাদের প্রোফাইল ওরকম ভালো হয়, বাট মাস্টার্স থাকাটা ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। সো যেহেতু জার্মানিতে মোটামুটি পাবলিক ইউনিভার্সিটিতে একদম ফ্রি টিউশন ফিতেই পড়া যায়, তো আমি আসলে ওটার জন্যই ট্রাই করতেছিলাম। বাট প্রবলেম হচ্ছে আমার এইচএনডি, তারপরে হচ্ছে ডারবির যে ডিগ্রি, সেখানে ম্যাথের কোনো ক্রেডিট না থাকায় ওদের ইউনিভার্সিটির সাথে এই ডিগ্রির ম্যাচ না হওয়ার কারণে আমি জার্মানির 4-5টা ইউনিভার্সিটি থেকে রিজেক্টেড হয়ে যাই।
এবং এরপরে আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আমি আসলে কোন কান্ট্রিতে মাস্টার্সটা করব। দেন হচ্ছে আমি আমার সেকেন্ড অপশন হিসাবে ইউকে কে বেছে নিই। ইউকে তে মুভ করার পর আমার সবচেয়ে বড় স্ট্রাগলের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে জব ম্যানেজ করা। এবং যেহেতু আমি মিডল ক্লাস ফ্যামিলির একজন মানুষ, আমাকে আসলে টাকা পয়সাটা একটু ম্যানেজ করতে হবে। যদিও স্কলারশিপ ছিল, বাট আই স্টিল নিডেড টু ওয়ার্ক। তো আমি যখন ইউকে তে মুভ করি তখন আমার পার্ট টাইম জব পাওয়াটাও একটা ডিফিকাল্টির মধ্যে ছিল। প্রায় 50+ অ্যাপ্লিকেশন করার পর একটা ইন্টারভিউ হয়, ইন্টারভিউতে অনেক ভালো করার পর দেন হচ্ছে আমার একটা পার্ট টাইম জব হয়। তারপর হচ্ছে আমার প্লেসমেন্ট ইয়ার অপশন ছিল। তো প্লেসমেন্ট কিন্তু আপনারা যারা ইউকে তে পড়তে আসবেন, একটা জিনিস মনে রাখবেন যে প্লেসমেন্ট কিন্তু ইউনিভার্সিটি আপনাকে জাস্ট কিছু গাইডলাইন দিয়ে দিবে। ওরা কিন্তু গ্যারান্টিড ভাবে আপনাদেরকে কিন্তু প্লেসমেন্ট দিবে না। প্লেসমেন্টটা কিন্তু আপনার নিজেকেই খুঁজে বের করে নিতে হবে, আপনাকেই কিন্তু অ্যাপ্লিকেশন গুলো রেডি করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। এর মাঝখানে আপনাদের কিন্তু স্টাডিজ থাকবে, পার্ট টাইম জব থাকবে। তো পার্ট টাইম জব থাকবে, স্টাডিজ থাকবে, স্টাডিজে কিন্তু প্রচুর প্রেশার হবে, মাস্টার্সে অ্যাসাইনমেন্টস থাকবে, এক্সামস থাকবে, এগুলা দিতে হবে। তার মাঝখানে আপনাকে এই ফুল টাইম জবের জন্য খুঁজতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। সেখানে আমার মনে আছে প্রায় 150 অ্যাপ্লিকেশন আমি জাস্ট করলাম। এর মধ্যে মনে হয় 4টা ইন্টারভিউ মাত্র পাইছিলাম। এর মধ্যে লাস্ট যে ইন্টারভিউটা ছিল ওইটাতে আমি সিলেক্টেড হয়েছিলাম। এবং এখানেও মানুষজনের বিভিন্ন কথাবার্তা শুনবেন। ক্লাসমেটসরা দেখবেন যে আপনার চেয়ে আগে যাইতেছে, তারা প্লেসমেন্ট পেয়ে যাচ্ছে, আপনাকে কথা শোনাবে, এইরকম বিষয়ে আপনাদেরকে ডিল করতে হবে। সো এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। এবং গ্রাজুয়েশন পরবর্তী ডেটা সায়েন্সে জব পাওয়া প্রত্যেকটা কান্ট্রিতেই, নট অনলি ইউকে, এভরিওয়্যার দিস ইজ ভেরি কম্পিটিটিভ। এবং আপনাকে এক্সটার্নালি কিন্তু স্কিলড না হইলে আপনারা আসলে জব পেতে অনেক স্ট্রাগল করবেন, যেটা আমার ক্ষেত্রে আমি বুঝতে পারছিলাম। আচ্ছা, এইবার একটু ছোট করে বলি, অনেকে এই প্রশ্নটা করবেন যে আচ্ছা, ইউকে তে তো এমএসসি স্কলারশিপ পাওয়া কোয়াইট ডিফিকাল্ট, বা পাওয়াটা লিটারালি একটু ইম্পসিবলই বলা যায় আসলে। হ্যাঁ, উইচ ইজ ট্রু, একটু টাফ। আর আপনারা সবাই জানেন যে ইউকে তে এমএসসি টট কোর্স করা করা হয়, আবার এমএসসি রিসার্চ বেসড মাস্টার্স প্রোগ্রামও আছে। তো এর মধ্যে আমি শুধু টট কোর্সের ব্যাপারেই বলতে পারি যে আমার স্ট্র্যাটেজিটা আসলে কি ছিল। প্রথমত, আমার আসলে স্কলারশিপ নিয়েই পড়তে হবে ইউকে তে, এরকম আসলে কোনো কোনো প্ল্যান প্রোগ্রামও ছিল না বা কোনো আইডিয়াই ছিল না। আমি জাস্ট আমার টিউশন ফি ম্যানেজ করতে পারবো বাসা থেকে, এরকম ইউনিভার্সিটি চুজ করে আসলে অ্যাপ্লাই করা, এবং সেটা মেন্টরশিপ প্রোগ্রামের থ্রুতেই কিন্তু আমি অ্যাপ্লাই করি। তো সেখানে আমি যখন এমএমইউ তে অ্যাপ্লাই করা শুরু করি, আমি তখন ওদের ইজ এন্ড ফান্ডিং পেজটা খুব ভালোভাবে চেক করা শুরু করি যে আচ্ছা, এখানে কি কোনো স্কলারশিপ বা কোনো ডিসকাউন্ট বা অ্যাটলিস্ট কোনো বার্সারি, এগুলার কি কোনো খোঁজ পাওয়া যায় কিনা। তো এরকম খুঁজতে খুঁজতে ওরা আসলে যেটা করে, এমন এক জায়গায় আসলে স্কলারশিপের অ্যাডভার্টাইজমেন্টটা দিবে, এটা বের করাটা বেশ ডিফিকাল্ট হবে আসলে। মানে আপনাকে লেগে থাকতে হবে এবং আপনাদেরকে খুঁজতে হবে যে আচ্ছা, আসলে আসলে স্কলারশিপ আছে কিনা, এরকম কিছু একটু দেখি। তো এরকম করতে করতে আমি ওই চ্যান্সেলর স্কলারশিপ অ্যাওয়ার্ডের কথাটা আসলে বের করতে পারি, ওই বিষয়টা জানতে পারি আসলে আমি। তারপরে হচ্ছে ওই পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ ইন এআই এন্ড ডেটা সায়েন্স, এই জিনিসটা আমি আমি বের করতে পারি কোর্স ডিসক্রিপশন পেজটা ভালো মতো পড়ে। ঠিক আমার মনে আছে, হাতের মানে প্রায় বাম দিকে ছোট করে লেখা ছিল যে এরকম একটা স্কলারশিপের কথা, একটা আলাদা পেজই ছিল, সেখানে ডেডলাইন, রিকোয়ারমেন্টস, এভরিথিং সেগুলো ছিল। তো এইভাবে করেই কিন্তু আমি আসলে এই স্কলারশিপ গুলা পাই, এবং নিয়াজ ভাইয়াকে আমি কিন্তু তৎক্ষণাৎ ভাবে জানাই যে ভাইয়া দেখেন, আমি স্কলারশিপটা পাইছি, আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা এন্ড হোয়াট নট। এবং উনার থ্রুতে আমি আমার এসওপিটা লিখি এবং আমরা অ্যাপ্লাই করি, এবং আলহামদুলিল্লাহ শেষে আমি 2টা স্কলারশিপই পাই আসলে, যেটা আমাকে ম্যাসিভলি হেল্প করে আমার টিউশন ফিটা আসলে কভার করার জন্য। তো যাই হোক, এবার চলে আসি একটু ডিফিকাল্টিজ এর মধ্যে, যে স্কলারশিপ পাওয়ার আসলে ডিফিকাল্টিসটা আপনারা কি ফেস করবেন। তো প্রথমত, এই স্কলারশিপ গুলা বেশ লিমিটেড হয় মাস্টার ডিগ্রি লেভেলে ইউকে তে। এবং আমি যতটুকু জানতে পারলাম আমার নলেজে, যে এগুলো শুধু সেপ্টেম্বর ইনটেকেই আপনারা কিন্তু এগুলা পাবেন, এগুলা বেশ ভালোই কম্পিটিটিভ হয়। যেমন যেমন পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ ইন এআই এন্ড ডেটা সায়েন্স, এটা কিন্তু শুধুমাত্র শুধুমাত্র 10জন মানুষকেই দিবে। এবং ডিসেবলড হওয়ার মানে এই না যে আপনারা ওমেন বা ডিসেবলড বা এটা হয়ে গেলেন,
এটা দিয়ে অ্যাপ্লাই করে ফেললেন আর আপনাদেরকে দিয়ে দিবে, ব্যাপারটা এরকম না। এটার জন্য আপনাদেরকে কিন্তু অফার লেটার থাকতে হবে, তাও আবার কিন্তু আনকন্ডিশনাল অফার লেটার থাকতে হবে, মানে ক্যাশের টাকাটা পে করে দিবেন, দেন হচ্ছে আপনাকে একটা সেপারেট এসওপি লিখে এখানে কিন্তু আবেদন করতে হবে এবং কমপ্লিট করে এই স্কলারশিপটা পেতে হবে। এগুলিই ডিফিকাল্টি আসলে। তো এইবার চলে আসা যাক, আমি আমার পিএইচডিটা মূলত খুঁজতেছিলাম ইউরোপ এবং ইউকে তে। আচ্ছা, বেসিকলি আমরা যেটা করি, আমরা কিন্তু সাধারণত ইউএসএ বলেন, অস্ট্রেলিয়া, কানাডা এগুলি বলেন, এই কান্ট্রিগুলোতেই কিন্তু আমরা সাধারণত পিএইচডি করার জন্য খুব ইন্টারেস্টেড হই। কিন্তু আমি স্পেসিফিক ভাবে ইউরোপ এবং ইউকে তেই পিএইচডি করতে চাইছিলাম। এগুলার রিজন হচ্ছে, আমি ইউকে তে 3 ইয়ার্স ছিলাম এবং ওইখানকার ল্যাঙ্গুয়েজ, কালচার বলেন, ওয়েদার, মানুষজন সবকিছুই আসলে আমার অনুকূলে, বেশ ভালো কানেকশনসও ছিল আমার, সেটা একটা রিজন ছিল। এই কান্ট্রিগুলোতে যেটা হয়, ইউরোপ এবং ইউকে তে, আপনারা যখন একটা ফান্ডেড পিএইচডি পেয়ে যাবেন, অবশ্যই ফান্ডেড পিএইচডি তে আমি আপনাদেরকে সাজেস্ট করবো অ্যাপ্লাই করার জন্য। এই ফান্ডিং গুলা কিন্তু সিকিউরড ফান্ডিং হবে। আপনারা অনেক ক্ষেত্রেই যখন ইউএসএ তে দেখে থাকবেন যে প্রফেসরের সাথে বেশ কিছু ঝামেলা হয় স্টুডেন্টদের, অনেক ক্ষেত্রে ফান্ডিংটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়, তখন কিন্তু মানে সেলফ ফান্ডে পিএইচডি করতে হয়। তো এই কান্ট্রিগুলোতে কিন্তু আপনারা যখন ফান্ডেড হয়ে যাচ্ছেন, আপনাদের ফান্ডিং কিন্তু সিকিউরড, আর কোনো চিন্তা করতে হবে না ফর 3 ইয়ার্স। এবং ওয়ার্ক কালচার, দিস ইজ রিয়েলি নাইস। যেমন আমি যখন আমার ওয়ার্ক কালচারের ব্যাপারে, এখন বর্তমান সময়ে আমি মাত্র 2 মাস পিএইচডিটা রানিং আসলে, এরপরে আসলে ক্রিসমাসের ব্রেক, বা এখানে আমি যতটুকু বুঝতে পারলাম যে এখানে কখনোই আপনার সুপারভাইজার কিন্তু আপনাকে প্রেশার দিয়ে বলবে না যে আচ্ছা তুমি ল্যাবে আসো, তোমাকে আসতেই হবে, কাজ কেন করতেছো না, কেন তুমি এই ডেলিভারেবল গুলা দিতেছো না। এখানে দেখা গেল যে আপনি নিজেই আসলে কাজগুলা নিজের স্কেজুল গুছায় নিতে পারবেন, আপনার ফ্যামিলিকে টাইম দিতে পারবেন। সো আপনি অ্যানুয়াল লিভস পাবেন প্রায় 35 ডেজ এর মতো। সো দিস ইজ রিয়েলি নাইস, এবং ওরা আপনাকে ইনশিওর করবে যে আপনার একটা ভালো ওয়ার্ক লাইফ ব্যালেন্স আপনার এই পিএইচডি বা যে কোনো জব আপনারা ইউরোপ ইউকে তে করেন, সেটা আপনারা মেনটেন করতে পারবেন। তো সেটা আমার জন্য একটা খুবই ভালো প্লাস পয়েন্ট। তো ইউরোপের দিকে আরেকটু আগ্রহ থাকার কথা। কেন আমার আগ্রহ? কারণ হচ্ছে আমার আবার একটু নতুন ল্যাঙ্গুয়েজ শেখার প্রতি এবং নতুন কালচারে ইন্টিগ্রেট হওয়া এবং নতুন নতুন মানুষদের সাথে মিশা আমার খুবই ভালো লাগে। তো ল্যাঙ্গুয়েজ লার্নিং অপরচুনিটিটা এটা বেশ মানে ইন্টারেস্টিং। যেমন আপনারা স্পেনে গেলে স্প্যানিশ ভাষা শিখবেন, হুইচ ইজ কোয়াইট নাইস। ইটালিয়ান শিখবেন, জার্মানি গেলে তো অবভিয়াসলি জার্মান। এবং এগুলোর সাথে আমাদের নিজের মাতৃভাষা বাংলার যে মিল খুঁজে পাওয়া কিছু শব্দের মধ্যে, তারপরে হচ্ছে ইংলিশের সাথে এগুলোর আবার বেশ মিল আছে। এই জিনিসগুলা আমি মানে একটু এক্সপ্লোর করতে আমার খুব ভালো লাগে। এবং একজন ডিসেবলড পার্সন হিসাবে ইউরোপ এবং ইউকে কিন্তু মানে বলতেই হবে সত্যি অসাধারণ। বিশেষ করে যারা ডিসেবলড বা যারা ওমেন বা ব্ল্যাক আইডেন্টিফাইড পিপল, তাদের জন্য কিন্তু স্পেসিফিক স্কলারশিপ, যেটা ওই যে একটু আগে আমি বললাম স্কলারশিপের কথা, যে ফান্ডিংটা আমি এমএসসি তে পেয়েছিলাম, ওই ফান্ডিং গুলা, এরকম ফান্ডিং আপনারা কিন্তু পাওয়ার সুযোগ পাবেন। তারপরে আপনাদের এভরিডে লাইফে আপনাদেরকে মানুষজন অনেক হেল্প করবে এই বিষয়টার জন্য। তো আপনারা অনেক ধরনের সায়েন্স এন্ড এভরিথিং দেখতে পারবেন, পাবলিক ট্রান্সপোর্টেশন ভালো পাবেন, যেগুলা আমার ধারণা ইউএসএ, কানাডা এগুলাতে আসলে ডিসেবল পার্সনদের জন্য এত ভালো অপরচুনিটি আসলে নাই। So I would prefer to stay in these countries for 3 to 4 years as a disabled person. তো পার্সোনালি এই জন্যই আমি আসলে ইউরোপ এবং ইউকে কে চয়েস করে নিই আমার পিএইচডি ডেস্টিনেশন হিসাবে। তো এইবার একটু বলি আমার পিএইচডি সম্পর্কে। তো পিএইচডির টাইটেলটা এখন পর্যন্ত এআই বেসড পাওয়ার সেভিং অ্যান্ড ডিস্ট্রিবিউটেড সেন্সিং অর ফেলিয়ার প্রিভেনশন ফ্রম অপটিক্যাল টেলিমেট্রি। না, অবভিয়াসলি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ না। তো এই পিএইচডিটা মূলত তাদের একজন ক্যান্ডিডেটকে নিত আমার সুপারভাইজার, যার হচ্ছে মেশিন লার্নিং এর ব্যাকগ্রাউন্ড আছে। সো এটার আপাতত প্রপোজড লার্নিং আউটকাম 1 হচ্ছে ডেটা গ্যাদার করা অবভিয়াসলি, দেন হচ্ছে ক্লাসিফিকেশন মডেল যেমন ডিপ নিউরাল নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট করে, দেন হচ্ছে ক্লাসিফাই করা যে আচ্ছা একটা এই ফেনোমেনা ডিটেক্ট করা যায় কিনা, যেমন আর্থকুয়েক হতে পারে বা ক্যাট ফাইবার হতে পারে বা কোনো ফল্ট হতে পারে, সেটা ডিটেক্ট করা, দেন রেজাল্ট গুলাকে কালেক্ট করে সেটাকে জিও লোকালাইজেশনের মাধ্যমে একটা কিছু করা, যেটা এখন আমরা শিওর না কোথা থেকে করবো সেটা। দেন হচ্ছে আলটিমেটলি একটা ডিভাইসে হয়তো মেশিন লার্নিং মডেলটাকে ইন্টিগ্রেট করতে হবে, সেটা দিয়ে আসলে
পাওয়ার সেভিং সিস্টেমটাকে আরো অপটিমাইজ করা যাবে কিনা মেশিন লার্নিং মডেল দিয়ে, সেটাই হয়তো রিসার্চ ডিরেকশনটা হবে আলটিমেটলি। তো আমার সুপারভাইজার হচ্ছেন প্রফেসর ভিক্টোরিয়া কুরি, এবং মজার বিষয় হচ্ছে এটা যেহেতু ম্যারি স্ক্লডস্কা কুরি স্কলারশিপ, এই স্কলারশিপের একটা মূল রিকোয়ারমেন্ট হচ্ছে এটা হচ্ছে কমপ্লিটলি ফান্ডেড হবে। নেস্টর ডক্টরাল নেটওয়ার্ক সম্পর্কে আপনার একটু সার্চ দিয়ে বুঝে নেবেন, সেটা হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিন্তু কমপ্লিটলি ফান্ডেড, এবং এটা কোলাবোরেশনে আছে হচ্ছে আমাদের একটা কোম্পানি যেটা হচ্ছে ইনফিনেরা পর্তুগাল, যারা হচ্ছে ওয়ার্ল্ডস লিডিং টেলিকমিউনিকেশন কোম্পানি। তো তারা হচ্ছে স্পন্সর করতেছে কিছু ডক্টরাল ক্যান্ডিডেট নেওয়ার জন্য, টোটাল 12টা ডক্টরাল ক্যান্ডিডেট ডিফারেন্ট কিছু ইউনিভার্সিটি কোম্পানি, এগুলোতে তারা আসলে হায়ার্ড হয়, এবং তাদের মধ্যে আমিও একজন সিলেক্টেড হই। এবং এখানে যেটা হয় যে এটা তো ফুললি ফান্ডেডই, কোনো টিউশন ফি দেওয়া লাগতেছে না, এবং লিভিং অ্যালাউন্সেসও দেওয়া, ট্রাভেলিং অ্যালাউন্সেসও দেওয়া, এবং এটার কিছু প্ল্যান্ড সেকেন্ডমেন্টস অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্টও আছে 3 বছরের মধ্যে। তো এর মধ্যে আমার প্রথম ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্টটা হোপফুলি হবে ইনফেনেরা পর্তুগাল অফিসে 8 মান্থসের জন্য। দেন আমি আমার প্ল্যান সেকেন্ডমেন্টস হচ্ছে ব্রিটিশ টেলিকম লন্ডনে ফর 2 মান্থস। সো এটা হচ্ছে ওভারঅল একটা ওভারভিউ পিএইচডির আপাতত। তো এখন চলে আসা যাক যে এরকম পিএইচডিতে আসলে মানে ইন জেনারেল পিএইচডিতে আপনারা অ্যাপ্লাই করার জন্য প্রিপারেশনটা আসলে কিভাবে নিতে পারেন। তো এইখানে আমি আসলে নিয়াজ ভাইয়ের একটা কথা আমার খুবই ভালো লাগছিল, যখন আমি মেন্টরশিপ প্রোগ্রামটা অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করতেছিলাম, ওনাকে আসলে ফলো করতেছিলাম, এবং এই জন্যই আসলে ওনাকে মেন্টর হিসাবে চুজ করা। কথাটা হচ্ছে আজকে সকালে আমরা চিন্তা করলাম যে পিএইচডি করে ফেলবো, এবং ওই দিন বিকাল বেলায় কিন্তু আপনারা আসলে পিএইচডি করতে পারবেন না, ইটস আ লং টার্ম প্রসেস। তো আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করি যে আমি আসলে কিভাবে প্রিপারেশন নিতেছিলাম পিএইচডির জন্য, সেটা হচ্ছে যখন আমি সেকেন্ড ইয়ারে ছিলাম আমার আন্ডার গ্রেডে, যখন আমি হায়ার ন্যাশনাল ডিপ্লোমা করতেছিলাম, তো তখন আমি একটা মডিউল নিছিলাম আমার কোর্সে, সেটা হচ্ছে ইমার্জিং টেকনোলজিস। সেখানে আমি আসলে একটু এআই সম্পর্কে একটু খুঁটিনাটি জানতে পারলাম, যে এআই আসলে ইউজ করে একটা ইন্টেলিজেন্ট টিউটরিং সিস্টেম বানানো যায়, সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এর একটা অংশ হতে পারে, সেটা ইউজার ইনপুট নিয়ে আসলে স্টুডেন্টদেরকে লার্নিং ম্যাটেরিয়াল প্রডিউস করতে পারে। তো সেখান থেকে আমি একটু মানে ইন্টারেস্টেড হইলাম যে আচ্ছা এআই তো ভালো জিনিস। দেন হচ্ছে আমার কোনো এক ফ্যামিলি মেম্বারের সাথে আমার কথা হইতেছিল যে থিসিস টপিকটা কি হবে আন্ডারগ্রেডে। তখন ও বললো যে আসলে তোর এই এআই তো মানুষের ভালো কোনো কাজে আসবে না, তুই আমাকে একটু দেখাইস তো যে ভালো ভালোভাবে আসলে এআই কিভাবে ইউজ করা যায়। তো ওই কথা থেকে আমি আরো মোটিভেটেড হইলাম যে তো এখন আসলে এআইটা মানুষের ভালোর জন্য কিভাবে ইউজ করা যায় সেটা নিয়ে আমাকে তাহলে ভাবতে হবে, এবং ফাইনাল ইয়ার থিসিসে আমাকে এমন কিছু চিন্তা করতে হবে যে মানুষের ভালোর জন্যই আসলে কিভাবে ইউজ করা যায়। ওইখান থেকে আমি আসলে আইডিয়া পাই যে আচ্ছা এআই ইউজ করে আমি যদি ডিজিজ প্রিডিক্ট করতে পারি, তাহলে মনে হয় এইটা এটা আসলে জনকল্যাণের জন্য এটা খুব ভালো হবে। এবং আমি এটার জন্য একটু ঘাটাঘাটি শুরু করি, একটু একটু দেখা শুরু করি যে কিভাবে আসলে আমি আমি এটার জন্য আরো স্কিলড হব, এই কাজটা আমি কিভাবে করব। এবং আনফরচুনেটলি আসলে আমাকে এই বিষয়ে গাইড করার মতন তখন আমাদের ইউনিভার্সিটিতে ওরকম কেউ ছিল না। তারপরে হচ্ছে বেসিকলি অপশনাল মডিউল ছিল যে তুমি প্রোগ্রামিং চাইলে করতেও পারো, নাও করতে পারো। তখন আমি আসলে ডিসাইড করি যে না, আমাকে তো আসলে এআই বিল্ড করার মতন আসলে প্রোগ্রামিং শিখতে হবে, তো আমাকে আসলে নিজেকেই কিছু করতে হবে। তখন আমি আসলে স্টার্ট করি ওই সেকেন্ড ইয়ার থেকেই এই বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ পেপার নিয়ে ঘাটাঘাটি করা, যে মানুষজন আসলে কি করে। দেন হচ্ছে আমি কিছু অনলাইন কোর্স করা শুরু করি, যেমন আমি মোস্ট প্রবাবলি মেশিন লার্নিং A to Z বাই কিরিল এরম্যানকো, ইউডেমির একটা কোর্স ছিল সেটা বোধহয়, ওই কোর্সটা আমি করি মেশিন লার্নিং শেখার জন্য, এবং পাইথনে কিভাবে কোন কোন লাইব্রেরি ইউজ করে আসলে ডেটা সেট অ্যানালাইসিস করতে হয়, কিভাবে মেশিন লার্নিং মডেলগুলোকে ব্যবহার করে আসলে কাজে লাগানো যায়, আমি ওই কোর্স থেকে ওটা শিখি। দেন আরো অনেক অনলাইন রিসোর্সেস যেগুলো আপনারা পাবেন সেগুলা ফলো করে আমি আসলে মোটামুটি পাইথনের বেসিকটা আসলে শিখি বা শিখার চেষ্টা করি, এখনো শিখতেছি বলা যায়। তো এটা ছিল আসলে আমার পার্সোনাল মোটিভেশন যে কিভাবে আসলে পিএইচডিটা করা যায়, এবং অবশ্যই আমার টার্গেট ছিল যে একটা ভালো প্রোফাইল বিল্ড করা এবং আমার থিসিসটাকে পাবলিশ করা,
দেন হচ্ছে মাস্টার ডিগ্রিতে মুভ করা এবং ওইটার ওই থিসিসের উপর বেস করেই আসলে এমন একটা মাস্টার ডিগ্রি চুজ করা যায় যেখানে আমি ওই টপিকটাকে আরো 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 ফার্দার ডেভেলপ করতে পারবো। ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটিটা আমার চুজ করার মেইন রিজনটাই ছিল এই জন্য যে ওখানে মেশিন লার্নিং এর মোটামুটি কোর্স ছিলই বেসিক লেভেলের, বাট আমার মূল আগ্রহটা ছিল আসলে ডিপ লার্নিং মডিউল, যেটা অনেক ইউনিভার্সিটি আসলে প্রোভাইড করতেছিল না। তো ওই মডিউলটার থেকেও আমি আসলে আরো অনেক ডিপ ইনসাইটস পাই যে আসলে রিসার্চ কোন ডিরেকশনে যাওয়া যায়। এবং আসলে আমার মূল উদ্দেশ্য ছিল মেডিকেল ইমেজিং এর উপরেই পিএইচডিটা করার, বাট আনফরচুনেটলি সেটা হয় নাই। বাট অনেকটা ওটার কাছাকাছি আসলে টপিকের উপরেই বলা যায়, কারণ পাইথন আর ডিপ লার্নিংটা ইউজ করা হইতেছে এই টপ এই 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 প্রজেক্টে। তো ইট ওয়ার্ক টু মাই অ্যাডভান্টেজ আসলে। সো এটা এটা হচ্ছে আমার ওয়ে। এবং আমি আরো কিছু মানুষজনের সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম যে আপনাদের এই প্রিপারেশনটা আপনারা কিন্তু আপনাদের জব লাইফ থেকেও হতে পারে। যেমন আপনারা হয়তো কেউ চাইতেছেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন, এখন হচ্ছে আপনারা একটু পাবলিকেশন করতে চান আপনাদের, বা আপনারা হয়তো অপটিমাইজেশন প্রবলেমটা নিয়ে একটু ফার্দার ঘাটাঘাটি করতে চান। তো তো ওই জিনিসটাও কিন্তু আপনাদের কিন্তু মোটিভেশন লেটার একটা খুব স্ট্রং পার্সোনাল টাচ অ্যাড করার জন্য একটা ভালো মোটিভেশন হতে পারে। এবং আরেকটা জিনিস যেটা হতে পারে যে রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করা, অথবা সেটা যদি নাও হয় কিছু ভলেন্টিয়ারিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমি আমার আন্ডার গ্রেডে যখন ছিলাম তখন আমাদের ইউনিভার্সিটিতে প্রায় সময়ই কিছু ওয়ার্কশপ হইতো বিভিন্ন কম্পিউটার সায়েন্সের টপিকের উপর। আমি সবসময় এগুলাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার ট্রাই করতাম, কারণ এগুলা আসলে ইমেন্স ভ্যালিউ অ্যাড করে আসলে আপনার প্রোফাইলের উপর। পাবলিকেশন তো অবশ্যই আছে, তার সাথে যেটা হয় যে আমি যেই জার্নালে পাবলিশ করি আমার আন্ডার গ্র্যাড থিসিস এবং আরেকটা টপিক যেটা ডিসকাস করলাম, সেখানে আমি বেশ কয়েক মাস গ্রাজুয়েশন শেষে ভলেন্টিয়ার হিসাবে একজন রিভিউয়ার হিসাবেও কাজ করার আমার একটা মোটামুটি একটা অভিজ্ঞতা হয় বাংলাদেশ থেকে। তো এইগুলি আমাকে অনেক হেল্প করে। এবং আমি যখন মাস্টার্স পড়তেছিলাম এবং যখন আমি লাইব্রেরি এক্সপিরিয়েন্স অ্যাসিস্ট্যান্ট হিসাবে ছিলাম মেইনলি, তখন আমি ইউনিভার্সিটি থেকে বিভিন্ন এআই বেসড ইভেন্টে অংশগ্রহণ করতাম। তারপরে আমার প্রফেসর আমাকে খুব ভালো একটা সুযোগ দিছিল একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, যে আমার রিসার্চ জার্নিটা নতুন স্টুডেন্টদেরকে উদ্দেশ্যে শেয়ার করার জন্য, যে যাতে তারা মোটিভেটেড হয় মাস্টার্স স্টাডি করার জন্য। তারপরে খুব রিসেন্টলি আমি আমার প্লেসমেন্ট পাওয়ার এক্সপিরিয়েন্সটাও আমি একটা প্যানেল মেম্বার হিসেবে এনএমইউতে অ্যালুমনাই হিসেবে শেয়ার করি। তো এই এক্সপিরিয়েন্সেস গুলা বা এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলা তো আপনারা করতেই পারেন। এই ধরনের খুঁটিনাটি বিষয়গুলা আপনাদের প্রোফাইলকে অনেক এনরিচ করবে। এবং আরেকটা জিনিস যেটা প্রিপারেশনের ক্ষেত্রে হতে পারে, বিশেষ করে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য আমি বলবো যে সিজিপি এর পাশাপাশি একটা ভালো প্রোফাইল বিল্ড করার জন্য কিন্তু আপনারা সবসময় কন্টিনিউয়াস লার্নিং এর উপর থাকতে পারেন। যেমন অনলাইন প্ল্যাটফর্ম আমি এর আগে মেনশন করলাম, কোর্সেরা হতে পারে, ইউডেমি হতে পারে, এগুলোর থেকে কিন্তু বেশ ভালো কোর্স আপনারা করতে পারেন। তারপরে হচ্ছে আপনারা আপনাদের গিটহাব প্রোফাইলটা ডেভেলপ করতে পারেন, কিছু রেলেভেন্ট প্রজেক্ট ওয়ার্ক কিন্তু আপনারা করতে পারেন। যেমন আমি যখন পিএইচডির অ্যাপ্লিকেশন গুলা করি, আমি কিন্তু প্যারালালি আমি আমার মেশিন লার্নিং স্কিল গুলাকে আরো ইনহ্যান্স করার জন্য বেশ কিছু রিয়েল লাইফ প্রজেক্ট কিন্তু আমি আমার গিটহাবে করে থাকি, এবং এগুলি এগুলি আমি আপলোড করি। এবং এগুলি কিন্তু আমি আমার প্রফেসর যাদের সাথে আমার ইন্টারভিউ হয় বা যেখানে আমি অ্যাপ্লাই করি, আমার প্রোফাইলে কিন্তু সেটা আপলোড করা ছিল। এবং এটা একটা বেশ ভালো ভূমিকা আসলে রাখবে আপনাদের পিএইচডি অ্যাপ্লিকেশনে, এটাই আমি বিশ্বাস করি। তো এইবার আসা যাক খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে, সেটা হচ্ছে যে এরকম ইউরোপ ইউকে বা ইন জেনারেল পিএইচডি করার জন্য আসলে জেনারেল রিকোয়ারমেন্ট গুলা কি হয়। তো মূলত ইউরোপে আমার নলেজে আমি যতটুকু দেখতে পারলাম সেটা হচ্ছে আপনাদের অবশ্যই রেলেভেন্ট ফিল্ডে একটা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এখানে কিন্তু সিজিপি এর যে বিষয়টা চলে আসে, এটা কিন্তু স্পেসিফিক ভাবে মেনশন করা থাকে না, জাস্ট বলা থাকে আ গুড ডিগ্রি। তো ইট ইজ কোয়াইট কম্পিটিটিভ আসলে। এবং ইউকের ক্ষেত্রে আমার মনে হয় এটা মোটামুটি আপার সেকেন্ড ক্লাস হলেও হয়। তারপরে অবশ্যই আপনাদের একটা ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে, সেটাও রিলেভেন্ট ফিল্ডে। এবং অবশ্যই এই দুইটা জিনিসের একটা জিনিস মনে রাখবেন, ইউরোপের অনেক জায়গায় কিন্তু আপনাদের মাস্টার্স ডিগ্রিটা কমপ্লিট করার পর কমপ্লিট সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের কিন্তু
সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এগুলি কিন্তু প্রভিশনাল হওয়া যাবে না, এগুলি কিন্তু একদম কমপ্লিট হইতে হবে। কমপ্লিট ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট একদম প্রভিশনাল হওয়া যাবে না, একেবারে ইউনিভার্সিটি থেকে আপনাদের এগুলি কিন্তু কালেক্ট করতে হবে, যে জিনিসটা আমার করতে হয়েছিল। বাট সব ভার্সিটি এরকম না, এটা আসলে ডিপেন্ড করে। দেন হচ্ছে আপনাদের আইএলটিএস এবং টোফেল, মানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ স্কোর যেটা, এটার আসলে মিনিমাম রিকোয়ারমেন্টটা আই উড সাজেস্ট যে যত যত হাই করা যায়, আসলে যত ভালো রাখতে পারে 7+ রাখার জন্য আমি আসলে রেকমেন্ড করবো। আমি খুবই লাকি যে আমি আসলে ইউকে তে ছিলাম, যেহেতু আমি ইউকের রেসিডেন্ট, এখনো ইউকের রেসিডেন্ট, আমার গ্রাজুয়েট ভিসা আছে। আমার ক্ষেত্রে আইএলটিএস বা টোফেল কোনো ইংলিশ টেস্ট এগুলা দেওয়ার প্রয়োজন পড়ে নাই, এবং আমার ভিসার ক্ষেত্রেও ইটালির আইএলটিএস আর টোফেলের কোনো প্রয়োজন পড়ে নাই। দেন হচ্ছে জিআরই এবং জিম্যাট, এগুলো হচ্ছে গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন সায়েন্সের স্টুডেন্টদের জন্য, আর জিম্যাট গ্রাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট, যেটা হচ্ছে বিজনেসের স্টুডেন্টের জন্য আই গেস। তো ইউরোপে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এটা আসলে অত ম্যান্ডেটরি কিছু না, বাট আপনারা যদি দিয়ে থাকেন, আপনাদের যদি ভালো একটা স্কোর থাকে, আমি বলবো যে এটা এটা অবশ্যই এটা এটা আপলোড করার জন্য বা এটা শেয়ার করার জন্য, এটা আপনাদের প্রোফাইলটাকে ইনরিচ করবে। বাট এটা ইউএসএ কানাডার মতো অত গুরুত্বপূর্ণ হবে না ইউরোপ এবং ইউকে তে, কারণ ওরা আসলে আপনার মাস্টার্স ডিগ্রির রেজাল্ট এবং আপনার সিভি মোটিভেশন লেটারে আপনি আসলে কিভাবে লিখতেছেন আর কিভাবে আপনাদের ইন্টারভিউতে আপনারা নিজেকে প্রেজেন্ট করতেছেন, কতটুকু জানেন রিসার্চ সম্পর্কে, দ্যাট ম্যাটার্স কোয়াইট আ লট রাদার দেন আপনাদের জিআরই জিম্যাট স্কোর আসলে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি যেটা দেখলাম যে মিনিমাম আপনাদেরকে 2টা একাডেমিক রেফারেন্সেস কিন্তু থাকতে হবে মিনিমাম, এবং ইউনিভার্সিটি ভেদে যেখানে আপনারা অ্যাপ্লাই করবেন অনেক ক্ষেত্রে কিন্তু 3টা রেফারেন্স লেটারও চাইতে পারে। তো এখানে আরেকটা জিনিস উল্লেখ্য যে ইউরোপের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু যদি আপনাকে সিলেক্ট করে থাকে তাদের প্রোগ্রামে, তারা কিন্তু ওরকম রিটেন রেকমেন্ডেশন লেটার, যেটা ইউএসএ তে সাধারণত হয়, এটা যে একটা রিটেন রেকমেন্ডেশন লেটার দিতে হয় রেফারিদের থেকে, এটা কিন্তু বেশ বেশ হ্যাসলেরই একটা বিষয় আসলে। আমি জার্মানিতে একটা ইউনিভার্সিটিতে আমার মনে আছে আমি অ্যাপ্লাই করছিলাম, তো সেখানে আমার এরকম রিটেন একটা লেটার নিতে হয়েছিল, এবং এটা বেশ ঝামেলাই ছিল আসলে। বাট ম্যাক্সিমাম কেসে তারা যেটা করে, যা তারা কোনো রিটেন লেটার চায় না, তারা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা আপনারা সিভিতে উল্লেখ করবেন, ওদের পোর্টালে দিয়ে দিবেন আপনার রেফারির। অবশ্যই মনে রাখবেন সেটা কিন্তু একাডেমিক ইমেল অ্যাড্রেস হতে হবে, মানে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস হতে হবে, কোনো পার্সোনাল ইমেল বা এরকম কিছু না কিন্তু। তো সেখানে ওরা যেটা করে যে ওরা একটা ইমেল দিয়ে দেয়, জাস্ট জিজ্ঞেস করে যে অমুক স্টুডেন্ট তোমার ডিটেলসটা আমাদের কাছে দিছে, তুমি কি ওকে রেফার করবা কিনা এটার জন্য। সো দেন হচ্ছে তারা যখন ওটা রেফার করে দিচ্ছে, ওই ইমেইলে রিসপন্ড করলে আপনার কিন্তু রেফারেন্স দেওয়ার কাজটা শেষ। তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একাডেমিক সিভি ইউরোপে এবং ইউকের ক্ষেত্রে, এবং এবং সব সব পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্যই এই একাডেমিক সিভিটা বেশ গুরুত্বপূর্ণ, এবং বেশ সময় নিয়ে আমি বলবো যে এটা এটা আসলে লিখার জন্য। এবং আমার ক্ষেত্রে আমি যেটা করছিলাম যে আমি মনে হয় 2 মাস ধরে আমার সিভি খালি ফাইন টিউন করতাম এবং বিভিন্ন মানুষজনকে দেখাইতাম, বিভিন্ন মানুষজনের সাথে আমি আসলে ফিডব্যাক নিয়ে শেষ পর্যন্ত আমি আমার সিভিটা আসলে একাডেমিক সিভি যেটা সেটা তৈরি করতে সক্ষম হই, এবং মোস্ট প্রবাবলি এটা 3-4 পেজ ক্রস করে ফেলে, কারণ জব অ্যাপ্লিকেশন আর পিএইচডি অ্যাপ্লিকেশনের সিভিটা একটু ডিফারেন্ট হয়। তো সেখানে অবশ্যই আপনার একাডেমিক যে অ্যাচিভমেন্ট গুলো, আপনাদের যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা যে ডিগ্রিটা আপনারা কমপ্লিট করলেন, সেটা অবশ্যই আগে মেনশন করতে চেষ্টা করবেন। কি মডিউলস গুলা কি, আপনাদের থিসিসের মুখ্য বিষয়টা কি ছিল, টাইটল কি ছিল, এগুলা সবকিছু আপনারা একদম বিস্তার উল্লেখ করবেন, এবং অবশ্যই অবশ্যই বলবেন যে আপনাদের রিসার্চ এক্সপিরিয়েন্সেস গুলা কি। আপনি হয়তো যেমন ল্যাবে কোনো একটা কাজ করতে পারেন, বা আপনাদের আন্ডারগ্রেড থিসিসে কি কি কাজটা ছিল, দেন হচ্ছে আপনাদের প্রফেশনাল লাইফে আপনাদের এক্সপিরিয়েন্সটা কি। যেমন আমার আমার ক্ষেত্রে একাডেমিক একটা এক্সপিরিয়েন্স ছিল, আমি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম, সেখানেও আমি আসলে ডেটা অ্যানালাইসিসের বিষয়টা কিভাবে নিয়ে আসলাম। তারপরে এই যে ইসি এর বিষয়গুলো, এগুলো সবগুলি খুব ভালোভাবে সুন্দর মতন সিভিতে আসলে নিজেকে প্রেজেন্ট করবেন, এবং ট্রাই করবেন একটু টেইলার্ড সিভি লেখার জন্য, ওই পিএইচডিটার জন্যই মানে নিট করে সিভিটা লেখা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিস, ইউরোপ এবং ইউকের জন্য বিশেষ করে
আই থিঙ্ক সব কান্ট্রির জন্যই মোটিভেশন লেটারে আপনারা আসলে কি লিখতেছেন এই জিনিসটা আসলে প্রফেসররা খুবই গুরুত্ব সহকারে আসলে দেখবে। আমরা যেমন আমাদের কান্ট্রিতে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন টেস্ট দিয়ে থাকি, সেখানে আমরা হয়তো কিছু এমসিকিউ দাগাই বা সামথিং হয়। পিএইচডির ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ধরে নিতে হবে আপনার সিভি এবং মোটিভেশন লেটারটা কিন্তু একটা এক্সামের মতন। এবং ইউরোপের আর ইউকের পিএইচডির জন্য কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন আপনারা এই সেকেন্ড কলামটাই যদি খেয়াল করেন যে টেকনিক্যাল স্কিলস আমি এখানে মেনশন করলাম, যেমন হচ্ছে টেকনিক্যাল স্কিলসে কম্পিউটার সায়েন্স বা মেশিন লার্নিং নিয়ে যদি আপনারা কিছু করতে চান, অবভিয়াসলি তারা কিন্তু মেনশন করে দিবে ওই অ্যাডভার্টাইজমেন্ট গুলোর মধ্যে যে আপনাদেরকে স্পেসিফিক ভাবে প্রোগ্রামিং ইউজিং সাম কাইন্ড অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হতে পারে সি, সি প্লাস প্লাস, পাইথন, ডেটা অ্যানালাইসিস, ইমপ্লিমেন্টেশন অফ এমএলডিএল মডেল, বা আপনারা যদি অন্য কোনো ফিল্ডে কিছু করেন তো ম্যাথামেটিক্যাল কিছু বেসিক নলেজ লাগবে, স্পেসিফিক কিছু সফটওয়্যার অ্যাপ্লিকেশন শিখতে হতে পারে আপনাদের, সরি। তো ওগুলা কিন্তু আপনাদেরকে খুব সুন্দর মতন ভালো মতো স্টার স্কিমা অ্যাপ্লাই করে, মানে হচ্ছে সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন এন্ড রেজাল্ট, যে আপনি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যে আপনি ইউজ করলেন, ইউজ করে এটার এন্ড রেজাল্টটা আপনি কি বের করলেন, সেটা কিন্তু ওই মোটিভেশন লেটারে আপনাদেরকে কিন্তু এগুলোর প্রত্যেকটা পয়েন্টের এক্সাম্পল কিন্তু এখানে টাচ করতে হবে, আদারওয়াইজ আপনার মোটিভেশন লেটারটা কিন্তু একসেপ্টেড নাও হতে পারে। আমি বেশ কিছু অ্যাপ্লিকেশন করার পর যখন আমি রিজেক্টেড হই অনেক জায়গার থেকে, আমি প্রফেসরদেরকে জিজ্ঞেস করতাম যে আমার আসলে ডকুমেন্টেশনে কোনো প্রবলেম ছিল কিনা, কেন কেন আপনি আমাকে রিফিউজ করলেন, যদি আমাকে একটু একটু বলতেন আর কি যে আমার আসলে ল্যাকিংসটা কোথায় ছিল, তো তাদের থেকে কিন্তু আমি এই ফিডব্যাকটা বের করতে পারি যে আসলে এখানে এই কাজটা করতে হবে। এবং এই টেকনিক্যাল স্কিলস গুলো আপনারা কিভাবে গেইন করবেন, এটা অবশ্যই আপনাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আসতে পারে। আপনারা বিভিন্ন সেক্টরে জব করলে অবশ্যই সেই এক্সাম্পল গুলো আপনি মোটিভেশন লেটার এবং সিভিতে অবশ্যই এগুলা এগুলা ইউজ করবেন। দেন হচ্ছে আপনারা ক্লাসে যেটা শিখলেন, যে প্রজেক্ট গুলা করলেন, সেই প্রজেক্টের আউটকাম কি ছিল, আপনাদের থিসিসের আউটকাম গুলা কি ছিল, সেগুলো আপনারা সুন্দর মতো লিখতে পারেন, এবং কিভাবে আপনি সেটা ইউজ করে এই পিএইচডির প্রজেক্টে আপনার স্কিলটাকে ইউজ করবেন, এই জিনিসটা খুব ভালো মতন মোটিভেশন লেটারে বলবেন। এবং এরপরে এরপরে আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, এগুলাও কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্টের মধ্যেই পড়বে। আপনারা যখন ডিসক্রিপশন গুলা দেখবেন তারা বলেই দিবে যে কমিউনিকেশন স্কিল থাকতে হবে, টিম ওয়ার্ক হইতে হবে, টাইম ম্যানেজমেন্ট স্কিল, অর্গানাইজেশন, এগুলার জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি মনে করি যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে মাস্ট। যেটা আমি সবসময় সাজেস্ট করব যে অ্যাটলিস্ট 1 or 2 ইয়ার্স যদি আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, দেন আপনারা পিএইচডি তে মুভ করেন, বা আপনাদের যদি ভলেন্টিয়ারিং কোনো এক্সপিরিয়েন্স থাকে, দে অ্যাড ইনর্মাস ভ্যালিউ টু ইয়োর প্রোফাইল আসলে। এবং এরপরে আমি একটা সেকশন বানাইলাম এখানে, অপশনাল বাট হ্যান্ডি। এগুলা কিন্তু আপনাদেরকে মানে ডিসক্রিপশনে কখনোই বলবে না যে এগুলি দরকার, কিন্তু এগুলি এগুলি থাকলে অবশ্যই অবশ্যই আপনি আরো 100 ক্যান্ডিডেটদের থেকে অনেক মানে আগায় থাকবেন কম্পিটিশনে। যেটা আমি বলবো যে অ্যাটলিস্ট 1-2টা পাবলিকেশন যদি আপনার থাকে, কারণ আমি আসলে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। তো কম্পিউটার সায়েন্সে কিন্তু আমাদের সিজিপিএ বা খুব ভালো রেজাল্ট করে ফেললেই আসলে পিএইচডি তে অ্যাডমিশন পেয়ে যাবো, এরকম একটা ধারণা আসলে সবার থাকে। তা আমারও ছিল একটা টাইমে, বাট ওভারঅল প্রোফাইলটা কিন্তু সবাই খুব খেয়াল করে, এবং অনেক ক্ষেত্রে যাদের সিজিপিএ একটু কম তারা কিন্তু এই এই অপশনাল এই অপশনাল অ্যাচিভমেন্ট গুলা যদি তাদের থাকে, প্রোফাইলটা কিন্তু বেশ স্ট্রং হবে। যেমন আপনাদের যদি ভালো কোনো জার্নালে পাবলিকেশন থাকে, বা আপনাদের অত ভালো জার্নালে পাবলিকেশন না থাকলেও এটা আসলে এত বড় প্রবলেম না, বাট আপনার যদি পাবলিকেশন থাকে, দিস শোজ টু দ্য প্রফেসর যে আপনার রাইটিং স্কিলটা, সাইন্টিফিক রাইটিং স্কিল কিন্তু বেশ ভালোই। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স স্পেশালি ইন রিলেভেন্ট ফিল্ড, ইরিলেভেন্ট ফিল্ডে হলেও হবে যদি সেটা একাডেমিক ব্যাকগ্রাউন্ডে হয় বা বেশ ভালো কোনো ডেস্ক জব হয়, সেটাও আপনারা অবশ্যই অবশ্যই আপনার সিভিতে মেনশন করতে পারেন। এবং এই বিষয়ের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করি, আমার ইউকে তে 2টা ইন্টারভিউ দেওয়ার সৌভাগ্য হয়। তো সেখানে একটাতে আমি অফার লেটার পাই, বাট আনফরচুনেটলি ফান্ডিং এর ইস্যুর কারণে ওরা আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ফান্ডটা কভার করবে না। তো ওর জন্য আমি আসলে আর ওটা করতে পারিনি আর কি, পিএইচডি তে আর জয়েন করতে পারি নাই।
তো ওইখানে আমি একটা মানে এক্সিট ইন্টারভিউ আমি নিজেই অ্যারেঞ্জ করি আমার প্রফেসরের সাথে, এবং তাকে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স জিজ্ঞেস করি যে আচ্ছা ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি খুবই ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে আমার প্রোফাইলটা আমি কিভাবে কিভাবে ইমপ্রুভ করব, মানে আমি আরো পিএইচডি তে অ্যাপ্লাই করতে চাই, আপনি যদি আমাকে একটু ফিডব্যাকটা দিতেন তো অনেক হেল্পফুল হইতো আসলে আমার জন্য। তো তখন উনি আমাকে যেটা বলেন যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আসলে তেমন ইম্পর্টেন্ট না, বাট তোমাদের যদি ভালো একটা এক্সপিরিয়েন্স থাকে, বিশেষ করে যেমন তুমি, তখন আমি ছিলাম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করতাম, তো উনি বলতেছিল যে এই ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্সও যদি হয় সেটা তুমি খুব স্ট্রংলি তোমার সিভিতে অ্যাড করে তুমি এটাকে আরো আরো ভালোভাবে এটা রিপ্রেজেন্ট করতে পারো। তো এটার আসলে কোনো দরকার নাই, বাট এটা থাকলে খুবই ভালো হয়। এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এটাও বেশ ইম্পর্টেন্ট, আমি যেভাবে বললাম আর কি আপনাদেরকে। এবং সার্টিফিকেশনস এর কথা আমি বললাম, যেমন আমি রিসেন্টলি পিএইচডি করার আগে একটা প্রফেশনাল সার্টিফিকেশন কমপ্লিট করি কোর্সেরা থেকে। সেটা হচ্ছে আইবিএম ডেটা সায়েন্স প্রফেশনাল সার্টিফিকেশন। এটা আমরা যারা ডেটা সায়েন্স লেখাপড়া করি বা আমরা যারা ডেটা সায়েন্স নিয়ে আগ্রহী তাদের জন্য ইটস আ ভেরি ওয়েল রেকগনাইজড সার্টিফিকেশন। এবং এই প্রজেক্ট করা বা অ্যাটলিস্ট এই সার্টিফিকেটটা আপনি যদি রিয়েলি অ্যাচিভ করে থাকেন এরকম কিছু, এটা আপনার সিভিকে মানে অনেক এনহ্যান্স করে তুলবে অ্যাকচুয়ালি। আর আমি আগেও বললাম যে ডেভেলপমেন্ট অফ এ পার্সোনাল পোর্টফোলিও, এটার দিকেও আসলে একটু খেয়াল করা ভালো। কারণ সিভিতে কিন্তু একাডেমিক সিভিতে অবশ্যই আপনাদের গিটহাব প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, গুগল স্কলার প্রোফাইল, এগুলো কিন্তু আপনাদের অবশ্যই শেয়ার করতে হবে, এবং একটা ভালো পোর্টফোলিও থাকা আপনাদের জন্য বেশ ভালো একটা মানে আশীর্বাদ আসলে বলবো আমি। তো তারপরে আমি ডিসকাস করতে চাই যে পিএইচডি আমি মূলত কিভাবে খুঁজতাম আসলে। কারণ পিএইচডি খোঁজার দুইটা ট্র্যাডিশনাল ওয়ে থাকে। একটা হচ্ছে যে আপনারা সুপারভাইজার খুঁজে বের করবেন বিভিন্ন কান্ট্রির ইউনিভার্সিটিতে, যে তারপরে তাদেরকে আপনারা ইমেল করবেন, দেন হচ্ছে তারা হয়তো আপনার ইন্টারভিউ নিতেও পারে, দেন হচ্ছে ফান্ডিং দিবে কি দিবে না। এটা হচ্ছে একটা লং টার্ম প্রসেস, এবং এটাও ভ্যালিড প্রসেস, আমি এটাকে ইনভ্যালিড বলবো না। এটা অবশ্যই করা উচিত, এবং আমি করি নাই কারণ আমি একটু লেজি আসলে। তো আমি মূলত যেটা করতাম যে ইউকের জন্য এই ওয়েবসাইটটা আপনারা দেখবেন jobs.ac.uk। এখানে যাওয়ার পর আপনারা আপনাদের ফিল্ড স্পেসিফিক পিএইচডি এবং ফান্ডিং সহ সেটা কতটুকু এটাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ফান্ডিং দেয় কিনা, প্রজেক্ট ডিসক্রিপশন সহ লেখা থাকবে। তারপরে কি কি রিকোয়ারমেন্ট আপনাকে মিট করতে হবে, অনেক ক্ষেত্রে আপনাদেরকে বলবে যে আপনার রিসার্চ প্রপোজাল লেখো এটার জন্য। তারপরে হচ্ছে এটাতে যদি আপনাদেরকে সিলেক্ট করা হয় আপনাদেরকে প্রেজেন্টেশন দিতে হতে পারে। যেমন আমার ইউকের দুইটা ইন্টারভিউর জন্য আমার আসলে প্রফেসর পরিচিত ছিল, সো দ্যাট ওয়ার্ক টু মাই অ্যাডভান্টেজ আমি বলবো। বাট তারপরেও আমার কিন্তু এই 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 পোর্টালের থ্রুতেই কিন্তু আমাকে আসলে ওই ইউনিভার্সিটির পোর্টালের থ্রুতেই অ্যাপ্লিকেশনটা আসলে করতে হয় ওগুলির জন্য। এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আমার ডিফারেন্ট এসওপিএস লিখতে হয়। সিভি মোটামুটি একই ছিল। তারপরে হচ্ছে আমার কিন্তু আলাদা রিসার্চ প্রপোজাল দুইটা টপিকের জন্য লিখতে হয়। এবং দুইটাতেই আমি সিলেক্টেড হওয়ার পর ইন্টারভিউটা ছিল হচ্ছে একটার জন্য 10 মিনিট প্রেজেন্টেশন, যেখানে লিটারালি আমার সিভিতে আমি যা লিখলাম, তারপর হচ্ছে মোটিভেশন লেটারে যা ছিল এবং রিসার্চ প্রপোজালে যা ছিল ওটার একটা সামারি ছিল, এবং টেকনিক্যাল রাউন্ড ফেস করতে হয়েছিল, এবং দেন হচ্ছে তারা তাদের ডিসিশনটা জানায়। তো একটার জন্য 10 মিনিট ইন্টারভিউ হয়, আরেকটার জন্য 5 মিনিটস ইন্টারভিউ হয়। এটাই ইউকের কাহিনী। দেন হচ্ছে ইউরোপের জন্য আমি রেকমেন্ড করব ইউরেক্সাস, এই ওয়েবসাইটটার R1 পজিশনে। কারণ মনে রাখবেন ইউরোপ এবং ইউকেতে কিন্তু পিএইচডি কে একটা জব হিসাবে দেখা হয়, প্লাস অ্যান একাডেমিক ডিগ্রি অ্যাজ ওয়েল। তো এগুলা কিন্তু প্রফেসররা যখন অ্যাডভার্টাইজ করে এগুলা কিন্তু ওদের এই প্ল্যাটফর্ম গুলাতেই কিন্তু অ্যাড দিতে হয়, এদের জব ডিসক্রিপশন এর মতনই লেখা থাকে। সো আপনারা ওইখানে যাবেন এবং যাওয়ার পর লিস্ট করা শুরু করবেন যে কোন কান্ট্রিতে আপনি পড়তে পারবেন। ইউরেক্সাস একটা চমৎকার সাইট যেখানে ইউরোপের সব কান্ট্রিরই লিস্টিং পাবেন। এবং কষ্টটা আসলে আপনাদের এখানেই করতে হবে যে আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে আচ্ছা কোন পিএইচডিটা আসলে আমার আমার স্কিলস এর সাথে যায়, আমার আসলে মোটিভেশনের সাথে ম্যাচ করে। এটার মিনিমাম রিকোয়ারমেন্ট যেগুলো, ওই জেনারেল রিকোয়ারমেন্ট গুলো, এগুলিকে আমি অ্যাটলিস্ট 60-70% মিট করতে পারি কিনা। তারপরে হচ্ছে ওদের স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট থাকবে, সিভি দাও, কাভার লেটার দাও, রিসার্চ প্রপোজাল দাও, অমুক প্রফেসরকে নক করো। বা এমনও হতে পারে যে ওদের পোর্টালেই হয়তো আপনাকে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে হবে। যেমন আমি বলতে পারি যে নেদারল্যান্ড আর সুইডেনের ক্ষেত্রে আমি যখন অ্যাপ্লাই করি, তো আমার ওদের পোর্টালেই আসলে সবকিছু অ্যাপ্লাই করতে হয়।
এবং বেশ কিছু অ্যাপ্লিকেশন আমি প্রফেসরকে ডিরেক্টলি নক করেও করি, সেটা আমি ওদের ওদের ডিটেলগুলো ইউরেক্সাসেই পাই। এবং আমার কারেন্ট যে পিএইচডিটা, এটাও আমি আমার প্রফেসরের ইমেলটা এই ইউএক্সাস থেকেই পাই। এবং সেখানে আমি যখন ওনাকে আমার সিভি, কভার লেটার এগুলো এগুলো সাবমিট করি এবং আমি ইন্টারেস্ট প্রকাশ করি যে আমি আপনার এই পিএইচডিটা এটাতে জয়েন করতে ইচ্ছুক, তো তখন ওরাই আসলে ওই ইউনিভার্সিটির থেকে আমাকে গাইড করে বলা হয় যে আচ্ছা এবার তুমি পোর্টালে আপলোড করো। দেন হচ্ছে অনেক ডকুমেন্টেশন লাগে আমার থিসিসের, আবার অ্যাবস্ট্রাক্ট, এমএসসি থিসিস অ্যাবস্ট্রাক্টও তারা চায় আমার এক্সট্রা করে, বাট কোনো রিসার্চ প্রপোজাল লাগে নাই। দেন হচ্ছে এগুলি সাবমিট করার পর উনি একসেপ্ট করে এগুলা ডকুমেন্ট গুলা, দেন হচ্ছে উনি আমার ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ নেওয়ার পর কয়েক সপ্তাহ পর উনি জানায় যে উনি আমাকে নিবে। তো এই এরকম আর কি অবস্থা। একাডেমিক পজিশনস আরেকটা ওয়েবসাইট, এইখানেও আপনারা দেখতে পারবেন। হয়তো আমার এখানে ইউআরএলটা ভুল, যেটা পরে আমি ঠিক করে দিব, সমস্যা নেই। একাডেমিক পজিশনস এই ওয়েবসাইটেও আপনারা ওই পিএইচডির যে অ্যাডভার্টাইজমেন্ট গুলা থাকে সেগুলা দেখতে পারেন। দেন হচ্ছে পিএইচডি জার্মানি, এটা একটা খুবই ভালো ওয়েবসাইট। আপনারা যারা জার্মানিতে পড়ালেখা করার ইচ্ছা আপনাদের যাদের, তাদের জন্য আসলে আমি এই এই ওয়েবসাইটটা খুব ভালোভাবে রেকমেন্ড করব। এখানে আপনারা স্পেসিফিকলি জার্মানির যে পিএইচডি পজিশনস গুলো ওপেনিং হয় সেগুলো দেখে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এর বাহিরেও আমি যে স্ট্র্যাটেজিটা বললাম, যেটা আসলে ট্রেডিশনালি সবাই করেন, ওটাও আপনারা প্যারালালি করতে পারেন। তো এবার আসি মূল কথায়, চ্যালেঞ্জেস। তো এত কিছু দেখার পর মনে হতে পারে যে ওকে, দিস ইজ আ পিস অফ কেক, আসলে ওয়াক ইন দা পার্ক, বাট ব্যাপারটা আসলে এরকম না। আমি আগেও বললাম যে পিএইচডি কিন্তু একটা ফুল টাইম জব, মানে সার্চিং এন্ড অ্যাপ্লাইং ফর আ পিএইচডি, যখন আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট করবেন, ইটসেলফ ইজ আ ফুল টাইম জব। এটা মনে রাখবেন, কারণ আপনাদেরকে কিন্তু ওই পজিশন গুলা বের করতে হবে, বা ওই স্পেসিফিক সুপারভাইজারদেরকে খুঁজে বের করতে হবে। দেন হচ্ছে স্পেসিফিক ভাবে আপনাদের প্রপোজাল লিখা, মোটিভেশন লেটার লিখা, সিভি প্রিপেয়ার করা স্পেসিফিকলি ওই পজিশনটার জন্য, এটা আসলেই বড় একটা চ্যালেঞ্জ আসলে আমি মনে করি। এবং ইউরোপে যদি অ্যাপ্লাই করেই থাকেন এইভাবে ডিরেক্টলি সেন্ট্রালি অ্যাপ্লাই করা, যেটা আমেরিকায় বলা হয়, আপনাদের এক্সপেকটেশনটা থাকা উচিত যে রিজেকশনস কিন্তু অ্যাকসেপ্টেন্সের চেয়ে, মানে অফার পাওয়ার থেকে খুবই বেশি হবে। এই পিএইচডি গুলা কিন্তু ওয়ার্ল্ডের সবাই অ্যাপ্লাই করতেছে, শুধু আমি বা আপনারা না। সো এগুলা কিন্তু খুবই সিরিয়াস ভাবে কম্পিটিটিভ হবে। যেমন আমি যদি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি জার্মানির একটা ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দেওয়ার সুযোগ হয়। তো সেখানে আমি ইন্টারভিউ বেশ ভালোই ছিল এবং আমি মোটামুটি কনফিডেন্ট ছিলাম যে আমার হবে। বাট আফটার লাইক 1 মান্থ তারা আমাকে বলে যে মোর দেন 200 অ্যাপ্লিকেন্টস ছিল, তারা মাত্র 6 জনকে নিবে। তো এই জন্য আনফরচুনেটলি তারা আমাকে এইবার আর নিতে পারতেছে না। তো এটা আসলেই খুবই মানে ডিফিকাল্ট। এবং আপনাদের পার্সোনাল লাইফ ম্যাটার্স থাকতে পারে, আপনারা হয়তো ফুল টাইম জবে থাকতে পারেন অনেকেই, বা অন্য কোনো ম্যাটার্স থাকবে, সেগুলি ডিল করে এসে তারপরে হচ্ছে পিএইচডির জন্য সময় বের করা, এটা আমার জন্য এটা বেশ ডিফিকাল্টি আসলে মনে হয়। বাট আপনাদেরকে মানে ইউ হ্যাভ টু পারসিস্ট থ্রু দিস থিংস। যেমন আমার কন্টিনিউয়াসলি কথা শুনতে হতো মানুষজনের কাছ থেকে যে তুমি তুমি এখন জাস্ট ছোটখাটো একটা লাইব্রেরি জব করো, তুমি এখন ভালো জব খুঁজতেছো না কেন? তারপরে হচ্ছে পিএইচডি তে যে জয়েন করছিল, যার সাথে আসলে আমারও ওই পিএইচডি এমএমইউ তে ম্যানচেস্টার ম্যাটে জয়েন করার কথা ছিল, উনিও একটা কথা আমাকে বলছিলেন যে আপনি এত অ্যাপ্লাই করতেছেন, জীবনে অত চান্স পাবেন না, এগুলা গুগল মাইক্রোসফটের এক্সপিরিয়েন্স থাকলেও আপনাকে কেউ নিবে না, সুযোগ তো সবসময় আসে না, আসলে আপনার এই পিএইচডি তে জয়েন করা ভালো ডিসিশন ছিল। সো এই ধরনের কথাবার্তা ডিমোটিভেটিং আসলে ব্যাপার স্যাপার মানুষজন থাকবে, বা অনেকেই আসলে বুঝবে না যে পিএইচডিও আপনাকে আসলে ফাইন্যান্সিয়াল বেনিফিটটা দিবে ওইভাবে। সো এই জিনিসগুলা কিন্তু আপনাদেরকে ডিল করতে হবে নিজে নিজেই। আর আমি যদি আমার সম্পর্কে বলি, আমি ইউকে তে তো 2টা অ্যাপ্লিকেশন করছিলাম, আরো অনেকগুলি লিস্ট ডাউন করছিলাম। তার সাথে আমি ইউরোপে, সমগ্র ইউরোপে 20টারও বেশি অ্যাপ্লিকেশন আমি করি। এবং টোটাল ইউকে তে 2টা ইন্টারভিউ, এবং ওইখানে টোটাল 4টা ইন্টারভিউ, 4টার মধ্যে 3টাই রিজেক্ট। এবং লাস্ট যে ইন্টারভিউটা হয় আমার ইটালিতে, আলহামদুলিল্লাহ এটাতে আমি অফার পাই। এবং তারপরেও আমি আরো যেগুলোতে অ্যাপ্লাই করে রাখছিলাম কনস্ট্যান্টলি, সেগুলোর থেকেও রিজেকশন আসতেছিল। এবং একটা সময় এরকম অবস্থা ছিল যে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠতাম একটা রিজেকশন ইমেলের শব্দে।
ইমেলের শব্দটা শুনলে আমি বুঝতে পারতাম যে আচ্ছা আজকে তো সুইডেন থেকে রিজেকশন আসতেছে, বা আজকে কোন একটা জায়গা থেকে রিজেকশন আসতেছে। সো এইটা হচ্ছে পার্ট অফ দিস প্রসেস। আসলে এটা আপনাদেরকে মেনে নিতে হবে, এই চ্যালেঞ্জ গুলা। তো তারপরে যেটা আমি আসলে বলতে চাই যে এখানে আসলে আপনাদের টিপস গুলো আমি আসলে কি দিব আসলে। প্রথমত আপনাদেরকে কিন্তু মনস্থির করতে হবে যে আমি আসলে পিএইচডি করবই, বাই হুক অর বাই ক্রুক করবই পিএইচডি। তখন দেখবেন আপনারা কিন্তু একটা মানে নিজে নিজে একটা মানে মোটিভেশন পাবেন যে না, রিজেকশন আসতেছে আসুক, এটা আমি পার্সোনালি নিব না। আমি আই উইল জাস্ট কিপ ইমপ্রুভিং মাইসেলফ, আমার সিভিটা আরো ভালো করব, আমার মোটিভেশন লেটার আরো ভালো করব, আরো প্রফেসরদেরকে ইমেল করব বা আরো অ্যাপ্লাই করব। এভাবে আপনারা আসলে কন্টিনিউ করতে হবে। এবং আমি বলবো যে ইউকে তে থাকার যে এক্সপিরিয়েন্সটা এবং ওখানে যেভাবে আমি আসলে রিজেক্টেড হয়ে আসলাম জবের অ্যাপ্লিকেশনের জন্য, ওই প্রসেসটা আমাকে আসলে এই মেন্টাল স্ট্রেংথটা আসলে আমাকে দিছে। এটার জন্য আসলে আমি বলবো যে ইউকের এক্সপিরিয়েন্সটা আমার জন্য খুব ভালো ছিল। প্রথমত আপনাদেরকে আসলে কি করা উচিত, আমি যেটা করতাম ব্যক্তিগতভাবে, আমি একটা অর্গানাইজড রেকর্ড রাখতাম অ্যাপ্লিকেশন ডকুমেন্টস গুলার। তো আপনাদের যে একাডেমিক ডকুমেন্টস বলেন, আইএলটিএস এর স্কোর বলেন, তারপর হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে যে পাসপোর্ট, তারপরে হচ্ছে আরো অনেক কিছু। এই ডকুমেন্টেশন গুলা, মোটিভেশন লেটার, এক একটা অ্যাপ্লিকেশনের জন্য আমি ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল ওপেন করে রাখছিলাম। এবং আমি একটা এক্সেল স্প্রেডশিটে এগুলি ট্র্যাকিং এর জন্য আমি অ্যাপ্লিকেশন ডেডলাইন, প্রফেসরের নাম কি, তারপরে হচ্ছে কোন ইউনিভার্সিটি, কোন কান্ট্রি, সেটার প্রসেসটা কি, অ্যাপ্লিকেশন করা হয়েছে কিনা, এটার আউটকাম কি, এগুলি সবকিছু কিন্তু আমি নোট ডাউন করে ট্র্যাক করে রাখতাম আসলে দেখার জন্য যে অবস্থাটা কি হয়। এবং আমার একটা মানে পার্সোনাল গোল থাকতো যে আসলে এই মান্থে আমি আসলে আই উইল কিপ গোয়িং ফর দিস। আমি পার উইক হয়তো 2টা অ্যাপ্লিকেশন করব, বা পার উইক হয়তো আমি তিন তিন থেকে 4টা অ্যাপ্লিকেশন করব। আমি আমার মোটিভেশন লেটারটা খুবই আপডেট করে এক একটা অ্যাপ্লিকেশনের জন্য আমি আপিলিং কিছু মোটিভেশন লেটার বানায় তারপরে আমি অ্যাপ্লাই করবো। তো আমি আসলে এইভাবে অ্যাপ্লিকেশন গুলা করতাম, জাস্ট র্যান্ডমলি পেয়ে গেলাম আর হুট করে অ্যাপ্লাই করে ফেললাম। এই কাজটা আসলে আমি করা থেকে বিরত থাকতেই বলবো। এই জিনিসটাই আমি আসলে মেনশন করলাম যে যেখানে আপনাদের রিকোয়ারমেন্ট গুলো আপনারা মিট করেন এবং আপনারা গুড ফিট যেটা, এবং আপনারা অ্যাপ্লিকেশন গুলাকে টেইলার করে ওই স্পেসিফিক পজিশনের জন্য লিখে, মোটিভেশন লেটার, সিভি এগুলো লিখে তারপরে অ্যাপ্লাই করবেন অবশ্যই। তারপরে ফার্দার অ্যাডভাইস যেটা আমি বলবো, রিজেকশন আসলে আসবেই, দিস ইজ পার্ট অফ লাইফ। এবং আমি আমার মানে জন্মের পরের থেকেই রিজেক্টেড হয়ে আসলে এই বিষয়টা বুঝে আসলাম। এবং এটাকে আসলে একটা পর্যায়ে আমরা যখন মানে আমার ক্ষেত্রে আমি বলি যে বাংলাদেশ থেকে যখন আমরা নতুন কোনো কান্ট্রিতে আসি, তখন আমরা জব অ্যাপ্লাই করি বা সামথিং, তখন আমরা আসলে প্রচুর পরিমাণ রিজেক্টেড হই। এবং এটা আসলে সবাই হয়, শুধু আমরাই হই না। এখানে যারা লোকাল ক্যান্ডিডেটস থাকে তাদের সাথেও কিন্তু ইউকেতে আমি প্রচুর কথাবার্তা বলছি এগুলি নিয়ে, যে তারা রিজেক্টেড হয় কিনা জব বা পিএইচডি নিয়ে। তারাও হয়, বাট তারা কখনোই এটাকে আসলে এটা পার্সোনালি ওইভাবে নেয় না, কারণ তারা আসলে এটার সাথে এই লাইফটার সাথে অভ্যস্ত। এবং দে জাস্ট মুভ অন, দে জাস্ট ইমপ্রুভ দেমসেলভস। তারপরে হচ্ছে আমি বলবো যে গেট সাপোর্ট ফ্রম ইউর পিয়ার্স হু আর অলরেডি ডুইং দেয়ার পিএইচডি। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি যখন ম্যানচেস্টারে ছিলাম তখন আমি একটা সেকেন্ড যে অ্যাকোমোডেশনে ছিলাম, আমি খুবই লাকি যে ওইখানে আমি পিএইচডি স্টুডেন্ট ছিল অনেক, যাদের সাথে আমার আসলে অনেক ভালো কানেকশন এখনো। একজনের সাথে আমার অনেক কথাবার্তা হয়। তো ওর ওর থেকে আমি আসলে ওই আইডিয়াটা পাই যে তুমি শুধু ইউকে তে কেন, তুমি সব সব কান্ট্রিতেই অ্যাপ্লাই করে দেখো, অ্যাপ্লিকেশন প্রসেসটা সেম। এবং ওর সাথে মানে কিচেনে যখনই আমার দেখা হতো, আমি দেখা যেত যে ওর সাথে ওর ওর সাথে কথাবার্তা বলে আমার ল্যাপটপটা নিয়ে আসতাম। তারপরে বলতাম যে আচ্ছা ভাই তুমি একটু আমার সিভিটা যদি একটু দেখতা যে আসলে কতটুকু স্ট্যান্ডার্ড মেনটেন করে, অল দ্যাট। ও হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে ফুল ফান্ডেড স্কলারশিপে পড়তেছে, ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। ওর ফেলোশিপটা হচ্ছে মনে হয় ডিনস ডক্টরাল স্কলারশিপ। তো ওর জার্নিটা ও আমার সাথে শেয়ার করতো সবসময়। এবং ও হচ্ছে 200+ অ্যাপ্লিকেশন করছিল মনে হয়, এবং ও বিভিন্ন দেশ থেকে অফার লেটার পাইছিল, টোটাল মনে হয় 8টার মতন। এবং আমার যখন রিজেকশন গুলো আসতো অনেক স্যাড থাকতাম আসলে, ওর সাথে আমি এই কথাবার্তা গুলো শেয়ার করতাম। এবং ও প্রচুর সাপোর্ট করতো এবং মোটিভেট করতো আমাকে, উইচ ওয়াজ রিয়েলি নাইস। এবং বলতেই হবে যে ওর ওর ফিডব্যাকটা আসলে
আজকে আমাকে এতদূর নিয়ে আসছে। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো, যে যখন আপনাদের কোনো একটা পজিশন থেকে কোনো প্রফেসর রিজেক্ট করে দিল, বিশেষ করে যখন ইন্টারভিউ থেকে আপনারা রিজেক্টেড হন, তখন কিন্তু জিজ্ঞেস করবেন যে আচ্ছা কাইন্ডলি তুমি তো আমাকে বলবা যে কেন আমি রিজেক্টেড হইলাম, যাতে আমি আমার ফিউচারে আমার আমার ইন্টারভিউটা আরো ইমপ্রুভ করতে পারি। যেমন আমি বেলজিয়ামে একটা ইন্টারভিউ দিছিলাম, মনে আছে আমার, এবং সেখানে বেশ কিছু কোয়েশ্চেন ছিল, জেনারেল কোয়েশ্চেন, যেমন তুমি ইউকে ছেড়ে বেলজিয়াম কেন আসতে চাও। সেখানে আমি আসলে খুবই একটা মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যান্সার আসলে দিছিলাম। তো এরকম কাজের জন্যই হয়তো সেখান থেকে আমার রিজেক্ট হয়। তো সেই জিনিসগুলোর ফিডব্যাক গুলো আমি আসলে কালেক্ট করে নিজেকে সবসময় ইমপ্রুভ করতাম। তারপরে হচ্ছে আমি যেটা আগে বলছিলাম, যে আমি আসলে একটা স্ট্র্যাটেজি ফলো করলাম, যে ডিরেক্টলি অ্যাপ্লাই করা ওই ওয়েবসাইট গুলো থেকে। এটার বাহিরে কিন্তু আপনারা অবশ্যই ইউনিভার্সিটি লিস্ট করে ওইখানকার স্পেসিফিক সুপারভাইজারদেরকেও যদি আপনারা ইমেল করে থাকেন, সেভাবেও কিন্তু আপনারা ফান্ডিংটা খুঁজে বের করতে পারেন অ্যাকচুয়ালি। কারণ ফান্ডিং পাওয়াটা কিন্তু কোনো ডিরেক্ট মানে মানে কি বলা যায়, আসলে অ্যাপ্রোচ ফলো করবে না। আসলে এটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। আবার অনেক সময় দেখা যায় যে কোম্পানি ইদানিং একটা খুব ভালো একটা মানে সুযোগ তৈরি হয়েছে, পিএইচডি ল্যান্ডস্কেপটাই আসলে চেঞ্জ হয়ে গেছে, যে বিভিন্ন কোম্পানি কিন্তু স্পন্সর করে পিএইচডি করাচ্ছে। যেমন আমি আমার পিএইচডির কথাই যদি বলি, এটা কিন্তু একটা কোম্পানি স্পন্সার্ড মানে পিএইচডি, উইচ ইজ ভেরি নাইস অ্যাকচুয়ালি। কারণ এই পিএইচডি গুলা কিন্তু আপনাকে আসলে ভবিষ্যতে যে আপনারা পিএইচডি শেষে শুধু একাডেমিয়াতে স্টাক হয়ে থাকবেন, এরকম কিন্তু ব্যাপারটা হবে না। আপনারা কিন্তু চাইলে ইন্ডাস্ট্রিতেও মুভ করতে পারেন, এরকম একটা সুযোগ কিন্তু থাকে। এবং ওগুলির জন্য আসলে আপনারা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারেন, সেটা তো একটা ওয়ে অবশ্যই হবে। বাট তারপরেও আমি বলবো যে একাডেমিয়াতে আসলে পিএইচডির সুযোগটা তাও অনেক বেশি। তো সুপারভাইজারদের সাথে যদি আপনারা কথা বলেন, বা কোনো কোর্স কোঅর্ডিনেটরের সাথে যদি আপনাদের ওই লিঙ্কটা মানে ওই কানেকশনটা যদি করতে পারেন, আপনারা কিন্তু হিডেন অপরচুনিটির খোঁজ পাবেন। তো আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমি স্পেনে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম। সেটার রিকোয়ারমেন্ট ছিল যে একটা কোর্স কোঅর্ডিনেটরকে আমার ইমেল করতে হবে আমার ডকুমেন্ট গুলা দিয়ে, এবং মোটিভেশন লেটার, সিভি, আরো অনেক কিছু। তো এগুলা দিয়ে যখন আমি অ্যাপ্লাই করি, আফটার 1 মান্থ তারা আমাকে জানায় যে তাদের আসলে পজিশন ফিল হয়ে গেছে একদম, মানে স্টুডেন্ট নেওয়া ভর্তি হয়ে গেছে তাদের সব। তো তারপরে উনি আমাকে বললো কি যে আমাদের যদি ফিউচার কোনো অপরচুনিটি থাকে, তুমি যদি ইন্টারেস্টেড থাকো তা আমাকে জানাও। তো তখন আমার আসলে পিএইচডির কোনো অফারই ছিল না হাতে। তো আমি ওনাকে বলে রাখলাম যে আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি কোনো অপরচুনিটিস থাকে তাহলে আমার ডিটেলস গুলো রাখতে পারেন, আমাকে জানাবেন, জানাইলে আমার খুব ভালো হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমার যখন কারেন্ট পিএইচডিটার অফার চলে আসে, একদম ভিসা হাতে পেয়ে যাই, ঠিক তখনই ওনার থেকে একটা ইমেল আসে যে আমাদের একটা ফেলোশিপ ওপেনিং আছে, তোমার প্রোফাইলটা তো ভালো, তুমি কি ইন্টারেস্টেড কিনা। তো তখন আমার আবার সেটা না করে দিতে হয়। তো এটা বেশ মজার আসলে একটা এক্সপিরিয়েন্স, এবং আমি অবশ্যই রেকমেন্ড করবো সুপারভাইজারদের সাথে একটা টাচে থাকার। এবং আপনারা মাস্টার্স ডিগ্রি যে ইউনিভার্সিটি থেকে করবেন, সেখানেও চেষ্টা করবেন সুপারভাইজারদের সাথে একটা ভালো লিঙ্ক তৈরি করার, ভালো কাজ করার, যে কাজটা এখন আমি করতাম। এবং সবসময় গুতাগাতি করতাম যে আপনাদের কোনো ফান্ডিং আছে কিনা, আপনাদের এখানে আমি আমি পিএইচডি করতে অনেক আগ্রহী, তো কোনো পসিবিলিটিস আছে কিনা। তো ওই জন্য দেখা যায় যে আমার আসলে এমএমইউ তে অ্যাপ্লাই করার সময় সিভি, মোটিভেশন লেটার অতটা ভালো না হওয়া সত্ত্বেও কিন্তু ইন্টারভিউ দেওয়ার সুযোগটা কিন্তু আমি পাইছিলাম। আর পরিশেষে একটা কথা অবশ্যই বলবো, যে মেন্টাল হেলথ খুবই ইম্পর্টেন্ট। এগুলাতে অনেক ডিমোটিভেশন আর ডিপ্রেশন আসবে, কিন্তু আপনাদের মেন্টাল হেলথটা আসলে ঠিক রাখবেন। খাওয়া দাওয়া ঠিক মতো করা, ফিজিক্যাল এক্সারসাইজ এন্ড অল দি আদার থিংস, এগুলা মেনটেন করবেন। এবং ঠিক মতো চেষ্টা করলে হোপফুলি অবশ্যই আপনারা একটা ফুললি ফান্ডেড পিএইচডি আপনাদের ডিজায়ার ডেস্টিনেশনে হোপফুলি আপনারা অবশ্যই পাবেন। আশা করি আমার এই সেশনটা আপনাদের যদি একটু উপকারে এসে থাকে, তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকবো, খুবই ভালো লাগবে আমার। এবং নিয়াজ ভাইয়া এবং এলএসএলআইটি টিমকে অসংখ্য ধন্যবাদ আবারও আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, এই সেশনটা নেওয়ার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। এখন আমি আমার কন্ট্রাক্ট ডিটেলস গুলো দিলাম আপনাদেরকে। এখানে আমি আমার ইউনিভার্সিটির ইমেল অ্যাড্রেস এবং লিঙ্কডইন প্রোফাইলটা শেয়ার করে রাখলাম। আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন যদি কোনো হেল্প লাগে। এবং এখন আমি প্রশ্ন উত্তরের
আপনাদের প্রশ্নগুলো নিয়ে সেগুলোর উত্তর দেওয়ার যথার্থ চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ইমরান চৌধুরী দীপ্ত, চমৎকার প্রেজেন্টেশনের জন্য। আজকের এই আলোচনায় বেশ কিছু জিনিস এসেছে যেটা আমি নিশ্চিত যে আমাদের এই ভিডিওটা পরবর্তীতে ইউটিউবে পাবলিশ হলে যারা ইতোমধ্যে স্কলারশিপ পেয়েছেন এবং পিএইচডি করেছেন বা করছেন তারাও তাদের জীবনের সাথে রিলেট করতে পারবেন। আমি একটু নস্টালজিক ফিল করছিলাম, কারণ আমিও আসলে অনেকগুলো বিষয় এখানে আসলে আমার নিজের সাথে রিলেট করতে পারছিলাম। রিজেকশনের যে বিষয়টা ছিল, আমার মনে আছে যে আমি একবার ডায়েরি লিখছিলাম এবং আমার ডায়েরিতে আমি এই কথাটা লিখেছিলাম। বলা হয়ে থাকে যে দুঃসংবাদ শব্দের চেয়েও দ্রুত ছড়ায় বা এরকম একটা আছে, কথা আছে। তো আমি ওই আমার ডায়েরিতে লিখেছিলাম যে রিজেকশন সম্ভবত দুঃসংবাদের থেকেও অনেক বেশি দ্রুত ছড়ায়, কারণ আমার মনে আছে যে এক্স্যাক্টলি ভেরি সেম এক্সপিরিয়েন্স আই হ্যাড, যে জাস্ট আমি রিজেকশন পাচ্ছিলাম এন্ড দেন আমার কাছে মনে হচ্ছিল যে আই হ্যাড 3 অ্যাপ্লিকেশনস লেফট। এটা ছিল হচ্ছে 2010-এ। সো আমি জানি যে অনেকগুলো সবই রিজেক্টেড হয়ে গেছে, 3টা বাকি আছে। দেন আই ওয়াজ জাস্ট হোপিং যে 3টার কোনো একটা থেকে যেন আমার অফার আসে বা আমি স্কলারশিপের সংবাদটা শুনতে পাই। এন্ড দেন সকালবেলা একটা রিজেক্টেড হয়েছে, দুপুরবেলা একটা, এন্ড দেন সন্ধ্যার সময় আরেকটা। সো একই দিনে 3টা। নাও ওয়াজ লাইক কিভাবে সম্ভব যে 3টার জন্য আমি অপেক্ষা করছি, 3টা একই দিনে হয়েছে। সো এটা আসলে খুবই কমন আমাদের অনেকের জীবনেই, আমি শিওর। সো যেটা আমি বলবো যে আজকে এই প্রেজেন্টেশন দেখার পর যারা আপনারা অ্যাপ্লাই করবেন এবং আপনারা যখন রিজেকশন পাবেন সেটাতে ডিমোটিভেটেড না হয়ে বরং আপনাকে চিন্তা করতে হবে যে আচ্ছা ঠিক আছে, রিজেকশন এসেছে বাট আই হ্যাভ টু অ্যাপ্লাই। আপনি দ্য মোর ইউ অ্যাপ্লাই, দ্য মোর ইউ ইনক্রিজ ইউর চান্সেস অফ গেটিং আ স্কলারশিপ। এই বিষয়ে আসলে কোনো নাই যে মানে আপনাকে এটার বিকল্প নেই কোনো, যে ইউ হ্যাভ টু কিপ অ্যাপ্লাইং। এই জিনিসটা আসলে আমি একদম সবাইকে, আজকে আমাদের যারা অডিয়েন্স আছে সবাইকে আমি এই জিনিসটা বলবো। আর আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের সমাজের চাপ, যে পাশের বাসার আন্টির চাপ, যে হয়তো পাশের বাসা থেকে একটা কথা বলছে যে তোমার ছেলে এখনো অ্যাপ্লাই করছে না কেন জবের জন্য, বা কলিগের চাপ। কারণ আমরা যখন পিএইচডি নিয়ে চিন্তা করছি তখন উই হ্যাভ আওয়ার মাইন্ডসেট যে আমরা পিএইচডি করবো, বা উই হ্যাভ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারিয়ার পাথ যেটা আমার মাইন্ডসেটে আছে, এন্ড উই ওয়ান্ট টু পারসু দ্যাট ক্যারিয়ার পাথ। সো এটা অনেক সময় দেখা যায় যে অনেকে এটাকে রেসপেক্ট করতে পারে না, যে আরেকজন মানুষ সে অন্য কিছুতে এখন ব্যস্ত আছে। এবং এই স্কলারশিপের জন্য যে অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা, এটা এক্সট্রিমলি টাইম কনজিউমিং প্রসেস। এটা আপনাকে প্রচুর সময় আপনাকে দিতে হবে, এবং তখন আশেপাশের মানুষ অনেক কথা বলতে থাকে এবং ডিমোটিভেট করতে থাকে। সো আমি ভেরি গ্ল্যাড যে আজকে দীপ্ত উনি এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে খুব সুন্দর করে প্রেজেন্টেশনে উল্লেখ করেছে। আমি এবার চলে আসব সরাসরি প্রশ্নে। আমাদের যে প্রশ্নটা একদম প্রথমেই এসেছে, খুব চমৎকার প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে নূতনরা কেন পিএইচডি করবে? এক্ষেত্রে যে লাভ এবং লস, বা আমি বেনিফিটের কথাটাই বলবো, যে বেনিফিটটা কি 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 এক্ষেত্রে, যদি আমাদেরকে আপনি দীপ্ত আজকে উত্তরটা দিতেন। খুবই ভালো প্রশ্ন। তো প্রথমে আমি বলবো যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই উত্তরটা আপনারা কখনো ইন্টারভিউতে দিবেন না, যে উত্তরটা আমি আজকে আপনাদেরকে দিব। কেন পিএইচডি করবেন, আমি কেন পিএইচডি করতে চাইলাম। আচ্ছা, যখন আমি ইউনিভার্সিটি ড্রপ আউট হয়ে যাই, এই 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 সিএসই পড়বো না আর, চিন্তাও করে ফেললাম যে না, এবার বিজনেস ব্যাকগ্রাউন্ডে মুভ করবো, আর দরকার নেই। তখন আমি ফেসবুকে একটা গ্রুপ ফলো করতাম, যেটা হচ্ছে মূলত আমেরিকায় পিএইচডি করার জন্য, এবং আমি দেখতাম যে তারা বেশ হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট অফ ফান্ড নিয়ে তারা আসলে পিএইচডি করতে যাচ্ছে, উইচ ইজ কোয়াইট নাইস অ্যাকচুয়ালি। তো তখন আমার মানে চিন্তাটা এরকম ছিল যে আচ্ছা, লেখাপড়া করেও এরকম ইনকাম করা যায়, বা একটা ভালো পজিশনে যাওয়ার জন্য তো মানুষজন পিএইচডি করে। সো এটা হচ্ছে আমার একদম মানে কি বলা যায়, যে কম বয়সে যখন ছিলাম, আন্ডার গ্রেডে যখন ছিলাম, সেটা সেটা আসলে একটা মোটিভেশন হিসাবে আমার তখন এটা কাজ করে আসলে। এটা 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 একটা রিজন। এবং এরপরে যখন আমি আসলে ওই ওই ব্যাক করলাম আবার সিএসসি তে, তারপরে যখন আমি আমি মানে আমার ইন্টারেস্টটা আসলে আস্তে আস্তে যখন গ্রো করলো এআই এর দিকে,
তো তখন আমার মনে হইলো যে আসলে আমি যদি এই ফিল্ডটাতে কিছু কন্ট্রিবিউট করতে পারি, কন্ট্রিবিউশনের জন্য কিন্তু আসলে পিএইচডি করাটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ দেখেন, আমি যদি আমার পিএইচডি সম্পর্কে বলি, আমাকে কিন্তু মিনিমাম 3টা পাবলিকেশন মনে হয় করতে হবে, যেখানে আমার ফার্স্ট অথর হইতে হবে। তো আমি যদি এই পাবলিকেশন গুলা কিন্তু তাও আবার যেন তেন জার্নালে না, এগুলি কিন্তু বেশ হাইলি কম্পিটিটিভ একটা বিষয় হবে। তো সেখানে কিন্তু আমাকে মোটামুটি একটা গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ কিন্তু করে আনতে হবে, এবং সেটা কিন্তু অনেক মানুষজন কিন্তু ইউজ করবে আমার এই রেজাল্টটাই কিন্তু। এবং তাদের তাদের রিসার্চে কিন্তু আমি ইম্প্যাক্টটা ফেলতেছি, বা ওভারঅল রিসার্চ ফিল্ডে আমি কিন্তু কন্ট্রিবিউশনটা রাখতেছি। এটা হচ্ছে দ্বিতীয় রিজন, আমার রিজন। এবং এই এই দুইটাই হচ্ছে আমার আসলে মেইন মোটিভেশন। এবং আমি এই প্রথমে একটা কথা বললাম যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা হচ্ছে কি যে ইন্টারভিউতে যখন ফান্ডেড পিএইচডি গুলো হবে, আপনাদের প্রফেসর কিন্তু আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে যে দেখো, এই পিএইচডিটা কিন্তু অনেক মানে ফান্ডিং তোমাকে দেওয়া হবে। আমি আসলে স্পেসিফিক ভাবে বলবো না আমার ফান্ডটা কত, আসলে এটা বেশ ভালোই ফান্ডিং। উনি কিন্তু আমাকে এটা একদম করে মানে স্ক্রিনে একদম দেখাই দিচ্ছিলেন যে দেখো, এটা কিন্তু তোমার অ্যামাউন্ট। তো এটার জন্যই কি তুমি মোটিভেটেড? তো তখন কিন্তু আমি যদি বলতাম যে হ্যাঁ এটার জন্য আমি মোটিভেটেড, আমি এই পিএইচডি পাইতাম না। তো এটার ক্ষেত্রে তখন আমার অ্যান্সারটা ছিল যে আসলে টাকা পয়সা বড় জিনিস না, জ্ঞান অর্জন করাটাই আসলে বড় জিনিস। তো ওই জন্য আমি আসলে পিএইচডিটা করতে চাই, উইচ ইজ ট্রু, উইচ ইজ ভেরি ট্রু। বাট এটার সাথে বাস্তবতা হচ্ছে যে লিভিং স্ট্যান্ডার্ডটাও আপনারা পাবেন, মানে টাকা পয়সা, সেটাও কিন্তু একটা ভালো রিজন আসলে পিএইচডি করার। আশা করি আমার অ্যান্সারটা মোটামুটি ক্লিয়ার। ধন্যবাদ। আমরা এবার চলে আসছি পরবর্তী প্রশ্নে। আমাদের সাথে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রয়েছেন এবং তিনি যে প্রশ্নটা করেছেন, সে প্রশ্নটা হচ্ছে যে তার একটা কনফারেন্স পেপার রয়েছে এবং তিনি কারেন্টলি আরেকটা রিভিউ পেপার নিয়ে কাজ করছেন। তো তিনি মূলত পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন এবং তিনি খুব কম্পিটিটিভ একটা স্কলারশিপের কথা বলেছেন, মারি কুরি স্কলারশিপের কথা বলেছেন। সো উনি বলছিলেন যে ওনার এই যে একটা কনফারেন্স পেপার রয়েছে এবং আরেকটা রিভিউ পেপার নিয়ে উনি কাজ করছেন, এটা এই পিএইচডি স্কলারশিপের ক্ষেত্রে মারি কিউরির কথা উনি পার্টিকুলারলি বলেছেন, বা আমি বলবো যে আমাদের আজকের বক্তাকে যে আপনি অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রেও যদি বলতেন যে এই যে পাবলিকেশন, ওনার যে পাবলিকেশন টা আছে বা ভবিষ্যতে আরো একটা সম্ভাব্য পাবলিকেশন হতে যাচ্ছে, এটা কতটা প্রভাব ফেলবে ওনার এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনে? তো ফার্স্ট অফ অল, এই স্কলারশিপটা আসলেই মানে হাইলি কম্পিটিটিভ। আর পাবলিকেশন অ্যাকচুয়ালি স্পেসিফিক ভাবে এই কলগুলাতে আসলে বলা থাকে না যে তোমার পাবলিকেশন থাকতে হবে। বাট পাবলিকেশন থাকা অ্যাকচুয়ালি খুবই, মানে আমি মনে করি খুব ইম্পর্টেন্ট। এবং খুবই রিসেন্টলি আমি আমার এই এই নেটওয়ার্কে, এই ডক্টরাল নেটওয়ার্কে, মানে ম্যারি কুরি স্কলারশিপ আরো যেই স্টুডেন্টরা পাইছে তাদের সাথে আমার আসলে ইন্ট্রোডাক্টরি মিটিং হয়। তো সেখানে আমি অন্য মানুষজনের প্রোফাইলে যেটা দেখলাম যে সবারই বেশ ভালোই মানে স্ট্রং পাবলিকেশন রেকর্ড আছে, একজন ছাড়া যার কোনো পাবলিকেশনই নাই। তো উনি হচ্ছেন সরাসরি ইন্ডাস্ট্রিতে 4-5 বছর কাজ করে আসছেন, তো ওনার এক্সপিরিয়েন্সটা আসলে ওইভাবেই বিল্ড করা। বাট আমি সহ যারা ছিল সবারই আমি বলবো যে বেশ ভালোই পাবলিকেশন করা। সো পাবলিকেশনটা যেহেতু আছে ওনার, এবং আরেকটা নিয়ে উনি কাজ করতেছে, এটা ডেফিনেটলি ওনাকে একটা কম্পিটিটিভ এজ ওনাকে দিবে যখন উনি এই স্কলারশিপ গুলোর জন্য বা অন্য কোনো ফেলোশিপের জন্য যখন তিনি আবেদন করবেন। কারণ অনেকেরই আসলে পাবলিকেশন থাকে না এই 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 স্টেজ 1 রিসার্চ পিএইচডি করার সময়। সো এটা আমি মনে করি ওনার জন্য এটা একটা মানে বেশ ভালো একটা অ্যাডভান্টেজ আসলে। ধন্যবাদ। আমি পরের প্রশ্নটায় চলে আসছি। পরের প্রশ্নটা যিনি করেছেন তিনি বলেছেন যে তিনি বিভিন্ন পিএইচডি স্কলারশিপ সার্চ করছিলেন এবং সার্চ করতে করতে তিনি ইউকে তে ওপেন ইউনিভার্সিটি সন্ধান পান এবং সেখানে তিনি বিভিন্ন পিএইচডির স্কলারশিপ দেখতে পান। কিন্তু উনি ওপেন ইউনিভার্সিটির ব্যাপারে কোনো রিভিউ পাচ্ছেন না কোথাও। এ ব্যাপারে উনি জানতে চাচ্ছেন যে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া, এভাবে উনি লিখেছেন যে ওপেন ইউনিভার্সিটির ব্যাপারে। সো আমি যেটা বলবো যে আজকের বক্তা আপনি আপনার আমি প্রশ্নটা আপনার কাছে ফরওয়ার্ড করছি, আপনি উত্তর দেওয়ার পর এক্ষেত্রে আমিও কিছুটা অ্যাড করতে পারবো।
আচ্ছা, টু বি ভেরি অনেস্ট নিয়াজ ভাই, আমার আসলে ওপেন ইউনিভার্সিটি সম্পর্কে ওরকম আইডিয়া নেই। এটার অ্যান্সারটা আসলে আমি মনে করি আপনি ভালো দিতে পারবেন। সো প্লিজ। আচ্ছা, তাহলে আমি বরং কিছুটা দেওয়ার চেষ্টা করি, কারণ আমি ওপেন ইউনিভার্সিটিতে 6.5 বছর রিসার্চার হিসেবে কাজ করেছি। আমি পোস্টডক করেছিলাম আম, এতে এই ওপেন ইউনিভার্সিটি ইউকে মিল্টন কিনসে। সো এটা বেসিক্যালি আমার ইনস্টিটিউশন ছিল এক সময়, লম্বা সময় আমি এখানে কাজ করেছি। তো যেটা হচ্ছে যে ওপেন ইউনিভার্সিটি আর 10টা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি না। আম, যে স্বাভাবিকভাবে ওপেন ইউনিভার্সিটি ছিল হচ্ছে ওপেন এডুকেশনকে প্রমোট করে 69 সনে এই ইউনিভার্সিটিটা যাত্রা শুরু করে, এবং বর্তমানে পৃথিবীতে যত জায়গায় যত ওপেন ইউনিভার্সিটি দেখবেন সব ওপেন ইউনিভার্সিটি আসলে মডেলড অন দিস ইউনিভার্সিটি। সো এইটা আসলে একটা পড়ালেখার ভিন্ন রকম টাইপকে ইনভেন্ট করে সেটাকে প্রমোট করা এবং নার্চার করেছে। তো ওপেন ইউনিভার্সিটিকে সে কারণে আপনি যেহেতু রিভিউ খোঁজার চেষ্টা করেছেন এবং পাননি, এবং এটা খুবই স্বাভাবিক, কারণ হচ্ছে যে ওপেন ইউনিভার্সিটি একটা ডিস্টেন্স লার্নিং ওপেন এডুকেশন ইউনিভার্সিটি, আর 10টা ইউনিভার্সিটির মতো না। তাহলে পিএইচডির ক্ষেত্রে ব্যাপারটা কি? পিএইচডির ক্ষেত্রেই শুধুমাত্র এটা হচ্ছে ক্যাম্পাস বেসড। সো মিল্টন কিনসের যে ক্যাম্পাসটা রয়েছে সেই ক্যাম্পাসে পিএইচডি স্টুডেন্টরা তারা আসলে সেই ক্যাম্পাসে একদম পুরো ল্যাবরেটরি থাকে, সেখানে তারা পড়ালেখা করে শুধুমাত্র পিএইচডি এবং পোস্টডক। এই দুই ক্যাটাগরির স্টুডেন্ট এবং স্টাফ যারা, তারা মূলত ওইউতে মিল্টন কিনস ক্যাম্পাসে তারা পড়াশোনা করে। এখন রিভিউ করার ক্ষেত্রে যদি আমি বলি যে অন্য 8-10টা ইউনিভার্সিটির সাথে ওপেন ইউনিভার্সিটিকে আসলে সরাসরি তুলনা করাটা একটু ডিফিকাল্ট রিভিউর জন্য, কিন্তু পড়ালেখার মানের দিক থেকে যদি আপনি তুলনা করতে যান, তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে প্রথাগত র্যাঙ্কিং এর বাহিরে আসলে আপনাকে তাকাতে হবে এবং আপনাকে দেখতে হবে যে এখানে আসলে রিসার্চ কিরকম হচ্ছে, এখানে তারা ফান্ডিং কিরকম পাচ্ছে ইত্যাদি বিষয়গুলো। তো স্বাভাবিকভাবেই আপনি যদি দেখেন, দেখবেন যে ওপেন ইউনিভার্সিটিতে প্রফেসররা প্রচুর ফান্ড আনে, ইউরোপিয়ান ফান্ড আনে, ইপিএসআরসি ফান্ড আনে, বিভিন্ন ধরনের গ্রান্ট তারা এখান থেকে নিয়ে আসে। এমনকি আপনি শুনলে অবাক হবেন যে দে আর ভেরি বোল্ড, যে যখন ফান্ড আনার জন্য অ্যাপ্লাই করা হয়, কারণ আমি 6.5 বছর ছিলাম তো, এবং আমি সেখানে নিজে তাদের ওই কালচারের ভেতরে থেকে একটা সময়ে আমি ওপেন ইউনিভার্সিটি লিভ করেছি হচ্ছে নিজে ফান্ড এনে, তারপরে আমি ইনোভেটিভ ইউকের প্রজেক্ট নিজে লিড করতে গিয়ে তখন আসলে আমি ইউনিভার্সিটি লিভ করেছিলাম। তো তখন ওইটা আমি দেখেছি যে তারা আসলে কতটা এক্সপিরিয়েন্সড এবং কতটা তারা এক্ষেত্রে এক্সপার্ট। এটা এই এই বিষয়টা আমি শুধুমাত্র এই জন্য বলবো যে ক্রিসমাসের আগে আমার সাথে কথা হচ্ছিল অক্সফোর্ডের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সাথে। ওনার সাথে যখন কথা হচ্ছিল, আমি তখন ওনাকে বলছিলাম যে এরকম আমরা একটা রিসার্চ প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম। তো তখন আমি বলেছিলাম যে হরাইজন ইউরোপের ফান্ড, যে ইউরোপিয়ান ইউনিয়নের যে ফান্ড, সেই ফান্ডের জন্য অ্যাপ্লাই করা। এন্ড দেন হি ওয়াজ টেলিং মি যে এটা আসলে খুব কম্পিটিটিভ। তো আমি তখন হেসে ফেলেছি, আমি হেসে বলেছি যে হ্যাঁ, আই নো ইটস ভেরি কম্পিটিটিভ, বাট এই ধরনের ফান্ড নিয়ে আসলে আমরা অনেক কাজ করেছি ওইতে। আমি বিশেষ করে আমি নিজে 2টা হরাইজন 2020 প্রজেক্টে কাজ করেছি, এবং আমি তখন দেখেছি যে এই ফান্ডিং গুলো আসলে কিভাবে প্রফেসররা বোল্ড অ্যাপ্রোচ নিয়ে অ্যাপ্লাই করে। সো দা বটম লাইন ইজ যে রিসার্চের জন্য আসলে ওপেন ইউনিভার্সিটি খুব ভালো, এবং এটা আপনি তাদের বিভিন্ন প্রফেসরদের সাথে যদি কথা বলেন, তাদেরকে বিভিন্ন জায়গায় যদি বিভিন্ন কনফারেন্সে তাদের সাথে আপনি মিট করেন, ইউ গেট টু নো অ্যাবাউট দেম। এবং আমি যখন অক্সফোর্ডে কথা বলছিলাম যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সাথে, ওনার সাথে কথা বলার সময় আমি যখন ওইউতে আমার সুপারভাইজার ছিল যিনি, তার কথা বলেছি, প্রফেসর এনরিকো মোটা। উনি ইটালিয়ান নাগরিক এবং বর্তমানে ইউকে বেসড ওপেন ইউনিভার্সিটিতে আছে। অ্যান্ড আমার সুপার যে যখন আমি বলেছি যে উনি আমার সুপারভাইজার ছিল, এই অক্সফোর্ডের যে একাডেমিক, উনি কিন্তু ইনস্ট্যান্টলি তাকে চিনতে পেরেছে। এছাড়াও আমি দেখেছি যে ওইউ থেকে যেমন প্রফেসর মাইক শার্পল, উনি এডুকেশন এন্ড এআই নিয়ে কাজ করে। উনি মাঝে মাঝেই অক্সফোর্ডে আমি ওনাকে যেতে দেখেছি, সেখানে অক্সফোর্ড ওনাকে ইনভাইট করে নিয়ে গিয়েছে, এন্ড দেন উনি টক দিয়েছে। সো ওভারঅল আমি এই জিনিসটা দেখেছি যে রিসার্চের জন্য দে আর ভেরি গুড, এবং দে গেট লট অফ ফান্ডিং, এবং দিস কাইন্ড অফ পিএইচডি স্কলারশিপস আপনি দেখবেন যে ওইউতে আসলে প্রচুর পরিমাণে আসে।
এবং এটা আসলে কোনো অ্যাক্সিডেন্ট না, এটা কন্টিনিউয়াস আপনি ওইউতে এই ধরনের পিএইচডি স্কলারশিপ আসতে দেখবেন। সো আপনি যদি সেখানে অ্যাপ্লাই করেন এবং ডেফিনেটলি ইট উইল বি রিয়েলি ভেরি কম্পিটিটিভ, কিন্তু যদি আপনি সেখানে স্কলারশিপ পান তাহলে আমি বলবো যে ইট উইল বি আ গুড অপরচুনিটি টু ডু ইয়োর পিএইচডি। আমি এবার চলে আসছি আমাদের পরের কোশ্চেনটাতে, সেটা হচ্ছে যে as a mechanical engineer, if I learn machine learning with Python, will it be beneficial for my CV and enhancing? দীপ্ত, আপনার কাছে প্রশ্নটা রাখলাম। হ্যাঁ, অবশ্যই, কারণ ইদানিং দেখা যায় যে বিভিন্ন ডিফারেন্ট ফিল্ডে মেশিন লার্নিং এর ইউজটা কিন্তু খুব ভালোভাবেই হয়। যেমন আমার এই পিএইচডি টপিকটাই আসলে তার একটা ভালো এক্সাম্পল। তো যেটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিষয় কিন্তু এটা, বাট এখানে মূলত মেশিন লার্নিংটা ইউজ করে ওই ফল্ট প্রিভেনশন করা। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও আমি যেটা বলবো, বিশেষ করে আমি আমার ওই ফ্ল্যাটমেটের কথাই এখানে বলতেছি, ও হচ্ছে মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডের। সো ও কিন্তু এখন বর্তমানে মানে ওর পিএইচডি টপিকটাও কিন্তু অনেকটাই মেশিন লার্নিং রিলেটেডই, মেকানিক্যাল প্লাস মেশিন লার্নিং রিলেটেড। সো পাইথনে ওর কাজ করতে হয়। সো আই উড হাইলি রেকমেন্ড পাইথন এবং মেশিন লার্নিং শেখার জন্য। ইট উইল ডেফিনেটলি হেল্প ইউ আউট ইন ইউর অ্যাপ্লিকেশনস। আবারও ধন্যবাদ চমৎকারভাবে এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। আজকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অনুরোধ করব যে আপনার প্রশ্নটা কমেন্ট সেকশনে করতে, যাতে আমাদের টিম পরবর্তীতে আপনার প্রশ্নটার উত্তর সংগ্রহ করতে পারেন আমাদের আজকের ইনভাইটেড গেস্ট ইমরান চৌধুরী দীপ্তর কাছ থেকে।